হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের মিড টার্ম এক্সাম সামনেই। আমাদের কম্পিউটার আর্কিটেকচারের মিড টার্ম এক্সামে আমাদের লেকচার 2, 3, 4, 5, 6 এটা হচ্ছে সিলেবাস। তো আমি আজ একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করব। এটা মেইনলি আপনারা একদম পরীক্ষার প্রিপারেশন নেওয়ার পর লাস্ট মোমেন্টে এটা দেখলে আপনাদের ক্লিয়ার হবে, অথবা হচ্ছে কোথাও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে একটু দেখে নিলে আপনার সেই জায়গাটা হচ্ছে একটু রিকভার হয়ে যাবে বা রিক্যাপ করতে পারবেন। তবে এটা জাস্ট একটা ছোট একটা সামারি ভিডিও। তো এখানে অবশ্যই আমরা ক্লাসে যে অনেকগুলো ক্লাস করছি, এই এতগুলো ক্লাসের তো টোটালটা তো আর আমাদের এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে আসবে না। তো এটার উপর কেউ এক্সপেকটেশন রাখবেন না যে ক্লাস করেননি কিন্তু আপনি ফুললি হচ্ছে কমপ্লিট করতে পারবেন এটা পড়লে। সেটা হবে না, বাট আপনার একটু হেল্প হবে পরীক্ষার আগে। অ্যান্ড হচ্ছে ক্লাসে যেভাবে করিয়েছি, যে জিনিসগুলো হচ্ছে আপনাদের মনে নেই সেটা রিক্যাপ করতে পারবেন। তো শুরু করি। আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু কম্পিউটার আর্কিটেকচার। তো এই লেকচারে হচ্ছে ফার্স্টে আমরা একটু বোঝার চেষ্টা করব যে হোয়াট ইজ আর্কিটেকচার। ঠিক আছে। তো দেখেন, এখানে হচ্ছে একটা বিল্ডিং এর ছবি দেওয়া আছে। তো আর্কিটেকচার বলতে আমরা বুঝি যে নর্মালি একটা বিল্ডিং যারা তৈরি করে বা একটা বিল্ডিং ডিজাইন করে কিভাবে হচ্ছে তৈরি করবে, কয়টা রুম হবে বা কি। যেমন এখানে হচ্ছে লিভিং রুম, কিচেন, বাথ, দেন বাকি জিনিসগুলো দেওয়া আছে। তো কম্পিউটারটাও ঠিক কিভাবে কাজ করে বা একটা কম্পিউটারকে কিভাবে মডেল করতে হয়, তার মেমোরি গুলো কিভাবে থাকে, তার মধ্যে অ্যারিথমেটিক ইউনিট গুলো কিভাবে কাজ করে বা কম্পিউটারের প্রত্যেকটা পার্ট কিভাবে কাজ করতেছে, সেই জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এই কম্পিউটার আর্কিটেকচার যে কোর্সটা, এই কোর্সে হচ্ছে দেখি এবং সেটার খুবই মানে ইন্ট্রোডাকশন, মানে একদম ভেরি বেসিক লেভেলে হচ্ছে আমরা জিনিসগুলো একটু দেখবো। এবং কিছু জায়গায় এখানে ভ্যারি করে আমাদের, বা কিছু জায়গায় সিমিলারিটি আছে আমাদের এখানে ডিজিটাল লজিক ডিজাইনের সঙ্গে। ঠিক আছে। তো ওখানে কিছু নলেজ আমাদের প্রয়োজন হবে। যদি আমরা একটু রিক্যাপ করতে পারি তাহলে হচ্ছে দেখা যাবে যে আমরা খুব ইজিলি এই ব্যাপারগুলো বুঝতে পারতেছি। আচ্ছা। তো আমরা এখানে কম্পিউটার আর্কিটেকচারের যে জিনিসটা দেখব। ওকে। তো দেখেন, আমরা ফার্স্টেই জানবো যে হোয়াট ইজ কম্পিউটার আর্কিটেকচার, এবং ভেরি ক্লিয়ারলি এখানে একটা জিনিস বলি আপনাদের, যে আপনারা সিটিতে হচ্ছে আপনাদের যে মানে ক্লাস টেস্ট বা কুইজ যেটা নেওয়া হয়েছিল, এখানে আপনাদের ছিল হচ্ছে যে হোয়াট ইজ কম্পিউটার আর্কিটেকচার। তো সেখানে কিন্তু আপনাদের রেসপন্স খুব একটা ভালো ছিল না। কারণ আপনারা অনেকেই হচ্ছে দেখা যাচ্ছে কি যে কম্পিউটার আর্কিটেকচারটা কি এখানে লিখছেন বা ইয়ে করছেন, এখান থেকে কোনো একটা লাইন লিখতেছেন বা ডেফিনেশনটা ইয়ে করে লিখতেছেন। তো এখানে দেখেন, হোয়াট ইজ কম্পিউটার আর্কিটেকচার বা হোয়াট ডু ইউ মিন বাই কম্পিউটার আর্কিটেকচার, এটা যখন লিখবেন মাস্ট বি হচ্ছে এই তিনটা যে কোশ্চেন, এই কোশ্চেন গুলা কি এবং সেটার অ্যান্সারটা কি, এরকম ভাবে হচ্ছে আপনার লিখতে হবে। ঠিক আছে। যেমন কম্পিউটার আর্কিটেকচার কি, এটা লেখার জন্য কম্পিউটার আর্কিটেকচার ইজ দ্য ডিজাইন অফ দ্য সিস্টেম ভিজিবল টু দ্য অ্যাসেম্বলি লেভেল প্রোগ্রামার। তো এখানে হচ্ছে কি ইনস্ট্রাকশনস সে করতেছে, কতগুলো রেজিস্টার সেখানে ইনভলভ, এবং হচ্ছে মেমোরি অ্যাড্রেসিং স্কিমাটা কেমন হবে। এবং আপনাদের একটা উদাহরণ দিয়ে দেখাইছিলাম যে ধরেন অ্যাড এ বি, এটা যখন অ্যাড করবে তো এইটা হচ্ছে ইনস্ট্রাকশন। তো কি ইনস্ট্রাকশনস সেটা বলা হলো, হাউ হাউ মেনি রেজিস্টার্স। কারণ এই দুইটা জিনিসকে রাখার জন্য তো দুইটা রেজিস্টার লাগতেছে। তো মেমোরি অ্যাড্রেসিং স্কিমা, তো এই দুইটা যে ভ্যালু কি সে রাখতেছে, মেমোরির কোথায় রাখতেছে, কোন স্কিমাতে রাখতেছে, তো এই জিনিসগুলা ডিফাইন যখন করতে পারবে, এরকম একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে আপনি বুঝাই দিবেন যে হোয়াট ডু ইউ মিন বাই কম্পিউটার আর্কিটেকচার যখন বলা হবে সেটা। এখানে মেইনলি হচ্ছে আপনাদের কিছু গাইডলাইন্স থাকবে, মানে আর কি আমি এই ভিডিওর মধ্যে দিব। এখানে কিন্তু কখনোই ক্লাসে যেভাবে পড়ানো হয়েছে মানে পুরাটাই তো আমি বললাম যে কভার করা সম্ভব না। দেন হচ্ছে আপনি এখানে ডেফিনেশনটা দিলেন। ঠিক আছে। তো এরপরে আপনার থাকলো যে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার বা আইএসএ কি। তো তখন হচ্ছে আপনি যখন লিখলেন যে আইএসএ টা আসলে কি, কিভাবে কাজ করে। তো আইএসএ টা হচ্ছে মেইনলি একটা ইন্টারফেস বিটুইন দ্য হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। তো এটা লিখলেন, লেখার পরে তার ডেফিনেশনটা দিলেন। দেন এর মধ্যে আমাদের কি আসতেছে, মাইক্রো আর্কিটেকচার। এটাতে হচ্ছে মেইনলি বলা হয় যে আইএসএ কিভাবে হচ্ছে আপনার হার্ডওয়্যারের মধ্যে ইমপ্লিমেন্টেড হচ্ছে, এবং সিস্টেম ডিজাইন যে এর মধ্যে হচ্ছে কিভাবে সিপিইউ, মেমোরি এবং বাকি জিনিসগুলো হচ্ছে ইন্টিগ্রেট হচ্ছে। ঠিক আছে। এরপর হচ্ছে ডেটা পাথ বা বাস, যেটা কি আমার ডেটা কিভাবে যাচ্ছে। তো ডেটা পাথ বা বাসটা কি আপনার যে লাইন দিয়ে ডেটাগুলো যায়, যখন ধরেন পিসি প্রোগ্রাম কাউন্টার থেকে একটা রেজিস্টার জিরোতে ডেটা যাবে, তো যে পাথটা দিয়ে হচ্ছে ডেটাটা যাচ্ছে সেই পাথটাকে বলা হচ্ছে ডেটা পাথ বা বাস। ঠিক আছে।
তো এই জিনিসটা হচ্ছে এখানে লেখা আছে যে সিপিইউ যার মাধ্যমে হচ্ছে কমিউনিকেট গুলো করতেছে, এবং এই বাসটা কি সেট অফ প্যারালাল ওয়্যারস। তো এই যে কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড গুলো যেন আপনার অ্যান্সারের মধ্যে থাকে, ঠিক আছে। যে প্যারালাল ওয়্যারস দিয়ে হচ্ছে বাসগুলো ইয়ে করা হয়, যেটা হচ্ছে সিপিইউ মেমোরি আইওর সঙ্গে কানেক্ট করে, এবং হচ্ছে এর একটা লজিক আছে যে চিপসেট, যার মাধ্যমে সে ডিটারমাইন করে কাকে কখন অ্যাক্সেস দেবে। ধরেন এ থেকে আপনার বি তে ডেটা যাচ্ছে, আবার সি থেকে একই টাইমে ডি তে ডেটা যাইতে চাচ্ছে। তো এর মধ্যে একটা চিপসেট থাকে যে হচ্ছে মেইনলি ডিনোট করে যে কোন ডেটাটাকে কোন দিকে যাইতে দিবে, ঠিক আছে। এবং হচ্ছে দ্য উইডথ অফ দ্য বাস ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম মেমোরি কনফিগারেশন। তো আপনার ম্যাক্সিমাম কতটুকু আপনার মেমোরি হবে বা সেই কনফিগারেশনটা কিভাবে সেট করা হবে, সেই জিনিসটা হচ্ছে আপনার বাসের উপর ডিপেন্ড করে হচ্ছে ডিটারমাইন করা হয়, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের কিছু হচ্ছে কম্পিউটারের কিছু ক্লাস সম্পর্কে আলোচনা করা আছে। যেমন ডেস্কটপ কম্পিউটার আমরা যেটা ইউজ করি, আমাদের যে ল্যাপটপ বা আমাদের যে ডেস্কটপ অথবা আমরা যে কম্পিউটারগুলো জেনারেল কাজের জন্য ব্যবহার করি, আমাদের পড়াশোনা বা এই কাজের জন্য ব্যবহার করি, সেটাকে হচ্ছে ডেস্কটপ কম্পিউটার বলা হচ্ছে। এবং এটা হচ্ছে কস্ট বাই পারফরমেন্সের উপর হচ্ছে এটা ডিপেন্ড করে। যেমন হচ্ছে আপনি চান যে কম কস্টের মধ্যে ম্যাক্সিমাম পারফরমেন্সটা গেইন করার জন্য। এবারে সার্ভার, এইগুলো হচ্ছে মেইনলি হাই পারফরমেন্স পিসি হয়, যেগুলো হচ্ছে বিভিন্ন সার্ভার মানে বিভিন্ন সার্ভিস আমাদেরকে দিয়ে থাকে বা সার্ভার নিয়ন্ত্রণ করে। এছাড়াও এমবেডেড কম্পিউটার আছে, যেমন এটা হচ্ছে কম্পিউটারের মতন দেখা যায় না সামনে থেকে, কম্পিউটার হিসেবে হিডেন থাকে, বাট এর কাজটা হচ্ছে কম্পিউটারের মতন করে। যেমন হচ্ছে এটিএম মেশিন আছে। তো এই ক্লাসেস অফ কম্পিউটার গুলো দেখবো। তারপর হচ্ছে আমরা একটা কম্পিউটারের পারফরমেন্স কিভাবে বুঝতে পারি, যে তার মধ্যে যে অ্যালগোরিদমটা চলতেছে সেটা বা একই অ্যালগোরিদম বিভিন্ন কম্পিউটারে কতটা দ্রুত চলতেছে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা পারফরমেন্সটা বুঝতে পারি। তারপরে কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা হচ্ছে, দেন হচ্ছে তার প্রসেসর এবং মেমোরি গুলো কি, এর উপরও ডিপেন্ড করে সেই কম্পিউটারটার পারফরমেন্সটা কেমন হবে। এবং আইও সিস্টেম গুলোর মধ্যে বা ওএস গুলো কিভাবে রান করতেছে সেটার উপর ডিপেন্ড করে। তো এখানে হচ্ছে একটা কম্পিউটার কিভাবে ফাংশন করে সেই জিনিসগুলো বলা হচ্ছে। তো ফাংশন যাই করুক না কেন সবকিছু হচ্ছে কন্ট্রোলের মাধ্যমে হচ্ছে নিয়ন্ত্রিত হয়। এছাড়া ফাংশন গুলো আছে হচ্ছে ডেটা মুভমেন্ট, তারপর হচ্ছে ডেটা স্টোরেজ, দেন হচ্ছে ডেটা প্রসেসিং। এই ফাংশন গুলো হচ্ছে মেইনলি আমাদের কম্পিউটার করে থাকে, ঠিক আছে। তো এইখানে আমাদের যে ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলোকে হচ্ছে আপনার এখানে কয়েকটা ফাংশনাল ভিউ দেওয়া আছে। এই ভিউ গুলোর মাধ্যমে হচ্ছে আপনার মেইনলি এক্সপ্লেইন করতে হবে যে ফাংশন গুলো কিভাবে কাজ করতেছে। তো দেখেন এইখানে যদি আপনাকে বলে যে কতগুলো ফাংশনাল ভিউ আমাদের আছে বা এই ফাংশনাল ভিউ গুলো কি কি, তখন হচ্ছে এগুলোর নাম লিখবেন। এবং সেই ফাংশনাল ভিউ গুলোকে যদি আপনার এক্সপ্লেইন করতে বলে, তখন এই প্রত্যেকটা যে ফাংশনাল ভিউ আছে এই ফাংশনাল ভিউ এর জন্য, মানে ফার্স্ট যদি আপনাকে বলে ফাংশনাল ভিউ কি, তখন কিন্তু আপনার একটা ইমেজ দিয়েই হয়ে যাচ্ছে। বাট আপনার যদি মাল্টিপল ফাংশনাল ভিউ গুলা সম্পর্কে হচ্ছে জানতে চায়, তখন হচ্ছে আপনার কি করতে হবে, যে ডেটা মুভমেন্টটা কিভাবে হচ্ছে, স্টোরেজটা কিভাবে হচ্ছে, এটাকে ডিফাইন করা। এবং এটাকে হচ্ছে আপনাদের ক্লাসে বলছিলাম যে আপনারা নাম্বার দিয়ে ডিনোট করবেন। যেমন এখানে 1 দিবেন, এটাতে 2 দিলেন, এটাতে 3 দিলেন। তো ফার্স্টে বললেন যে ডেটা মুভমেন্ট মানে কি, আইও থেকে যে ডেটাটা আসতেছে সেই ডেটাটা হচ্ছে এক নাম্বার কাজ, যেটা হচ্ছে যে আইও থেকে বা ডেটাটা এসে সেটা হচ্ছে আপনার কন্ট্রোলের কাছে সেন্ড হচ্ছে, দেন কন্ট্রোল হচ্ছে মুভমেন্ট থেকে ডেটাটা রিসিভ করতেছে, এন্ড দেন কন্ট্রোল সেটাকে হচ্ছে আবার সেন্ড করে দিচ্ছে। এবং আফটার সেন্ডিং দ্য ডেটা ফ্রম দ্য কন্ট্রোল, 3 নম্বরে যে কি হচ্ছে, মুভমেন্ট রিসিভ দ্য ডেটা ফ্রম দ্য কন্ট্রোল এন্ড প্রসেস দ্য ফার্দার ওয়ার্ক, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে দিলেন। স্টোরেজ কিভাবে হচ্ছে, মুভমেন্ট থেকে ডেটা কন্ট্রোল হয়ে স্টোরেজে আসতেছে। তো এটাকে আপনি এরকম নাম্বার দেন 1 2 3, কিভাবে কাজ করতেছে সেরকম স্টোরেজের মধ্যে কিভাবে কাজ করতেছে সেটাকে একটু ব্রিফলি এক্সপ্লেইন করে দেন। কারণ প্রত্যেকটার আপনার যদি এখানে ফাংশনাল ভিউ গুলো সম্পর্কে লিখতে বলে, তাহলে কিন্তু প্রত্যেকটা সম্পর্কে হচ্ছে আপনার এক্সপ্লেইন করতে হবে। আমি কিন্তু ক্লাসে এইভাবে 1 2 3 4 5 এরকম নাম্বার দিয়ে কিন্তু দেখাইছি। যেমন স্টোরেজ, আপনার কোনো একটা ডেটা প্রসেসিং ফ্রম অর টু স্টোরেজ, তো এটা যদি বলে তাহলে আপনার মুভমেন্টের কোনো কাজ নেই। তার মানে কি, স্টোরেজ থেকে একটা ডেটা ছিল, সেটা আসছে, কন্ট্রোলে গেছে, দেন সেটা প্রসেস হয়েছে, প্রসেস ডেটাটা আবার কন্ট্রোলে আসছে, দেন কন্ট্রোল থেকে 5 নম্বরে স্টোরেজে আবার ফিরে আসতেছে। তাহলে এই কাজগুলো আপনি 2 3 লাইনে প্রত্যেকটা পয়েন্টের জন্য 2 3 লাইন করে আপনি একটু ব্রিফলি এক্সপ্লেইন করে দেন। তাহলে কিন্তু আপনার হচ্ছে এখানে কোনো প্রবলেম হবে না। আপনারা সিডিতে হচ্ছে এই কোশ্চেনটা ছিল কিন্তু অনেকেই হচ্ছে এক্সপ্লেইন করেননি, ঠিক আছে। এই জন্যই জাস্ট এটা বলতেছি। তারপরে এবার হচ্ছে আপনার প্রসেসিং ফ্রম স্টোরেজ টু আইও, সেটাও একইভাবে আপনি নাম্বারিং করেন কিভাবে। তা আপনার আবার যদি আপনার বলে যে প্রসেসিং ফ্রম স্টোরেজ টু আইও, তাহলে সেটা কিভাবে কাজ করতেছে সেটা সেভাবে লিখবেন, ঠিক আছে। তো এই কাজগুলো হচ্ছে এই ফাংশনাল যে ভিউগুলো সেটা লিখবেন। এরপরে দেখেন আপনার যদি একটা প্রোগ্রাম কিভাবে রান করে, যে বিলোয়ার প্রোগ্রাম কিভাবে কাজ করতেছে এটা যদি বলে, এটাও যদি ব্রিফলি এক্সপ্লেইন করতে বলে, তাহলে কিন্তু আপনি একইভাবে হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিভাবে কাজ করতেছে, সিস্টেম সফটওয়্যার কিভাবে করতেছে, অপারেটিং সিস্টেম কিভাবে, হার্ডওয়্যার কিভাবে, দেখেন একদম ব্যাক এন্ডে থাকতেছে হার্ডওয়্যার,
হার্ডওয়্যারের সঙ্গে কমিউনিকেট করতেছে সিস্টেম সফটওয়্যার, এবং সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেমন হার্ডওয়্যারের থেকে আপনার হচ্ছে অপারেটিং সিস্টেমের মাধ্যমে সিস্টেম সফটওয়্যার আসতেছে, সেখান থেকে ধরেন এই পাওয়ার পয়েন্টটা চলতেছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনার প্রোগ্রামগুলো কাজ করতেছে। এখানে হচ্ছে আপনার যদি বলে যে লেভেল অফ প্রোগ্রাম কোড, এটা যদি আপনার বলা থাকে যে এই লেভেলটাকে হচ্ছে আপনার দেখাইতে, তাহলে কিন্তু আপনার মাস্ট বি দেখাইতে হবে যে এই কোন লেভেলে যে কি কাজ হচ্ছে, কোথায় কি হচ্ছে। যেমন দেখেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মনে করেন যে আপনার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ধরেন হচ্ছে আপনি সি তে একটা কোড করছেন, সি তে যে কোডটা করছেন সেটা কম্পাইলারের মাধ্যমে হচ্ছে আপনার অ্যাসেম্বলি আসছে, অ্যাসেম্বলারের কাছে, যেটা মিপস কোড বলা হচ্ছে, এবং অ্যাসেম্বলার কি করতেছে সেই কোডটাকে মেশিন কোডে মানে বাইনারিতে ট্রান্সফার করতেছে, এবং এই কাজগুলো কিভাবে হচ্ছে প্রত্যেকটা জিনিস ব্রিফলি হচ্ছে এখানে এক্সপ্লেইন করে বলে দিবেন। দেন হচ্ছে এখানে কি আছে, এবার দেখেন আপনাদের এইটাও ছিল সিটির কোশ্চেন, আপনার ছিল স্ট্রাকচার গুলোকে ডিফাইন করতে, যে টপ লেভেল যে স্ট্রাকচার গুলো আছে। এবার যদি বলে স্ট্রাকচার সবগুলোকে, যে স্ট্রাকচার গুলোকে হচ্ছে যদি আপনি ডিফাইন করতে বলে, তাহলে প্রত্যেকটা স্ট্রাকচারকে এরকম একটু ব্রডলি আঁকবেন, এবং আঁকার পরে আপনারা মাস্ট বি এখানে কি হয়েছে, যে সিপিইউর মধ্যে কি কি থাকে এটা একটু ব্রিফলি লিখে দিবেন, যে এখানে সিপিইউর মধ্যে রেজিস্টার থাকতেছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকতেছে, এবং কন্ট্রোল ইউনিট থাকতেছে, যেটাকে একটা ইন্টারনাল সিপিইউ ইন্টারকানেকশনের মাধ্যমে কানেক্ট করা হচ্ছে। ঠিক একইভাবে কন্ট্রোল ইউনিটটাকে স্ট্রাকচার, যদি আপনার কন্ট্রোল ইউনিটটাকে আঁকতে আসে বা সবগুলো স্ট্রাকচার বলে, তাহলে তো আপনি সবগুলো আঁকবেন, যে সিপিইউ দিলেন, কন্ট্রোল ইউনিট দিলেন, দেন ফাইনালি হচ্ছে আপনি ইয়ে সিপিইউ কন্ট্রোল ইউনিট, এবং হচ্ছে আপনার ফার্স্টের যে স্ট্রাকচারটা থাকতেছে, যে আপনার যে টপ লেভেলের যে স্ট্রাকচারটা, তো প্রত্যেকটাকে এরকম আপনি ইমেজটাকে ড্র করবেন, ড্র করার পরে সেটা সম্পর্কে ব্রিফলি 3-4 লাইন 5 লাইন লিখবেন। কারণ আপনাকে যখন একটা জিনিস দেওয়া হয়েছে, তার মানে কি আপনার এই প্রত্যেকটা কিভাবে কাজ করতেছে সেটা সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া আপনার কাছে চাওয়া হয়েছে। তো যেভাবে ক্লাসে দেখানো হয়েছিল সেটা। অ্যানাটমি অফ কম্পিউটার যদি থাকে, একদম এরকম পুরো ইমেজটা আপনার রাখার প্রয়োজন নাই। অ্যানাটমি অফ কম্পিউটার মানে হচ্ছে আপনি আউটপুট ইনপুট ডিভাইস গুলো চিনেন কিনা, এই জিনিসগুলোকে একটু ডিফাইন করে দিলেন। দেন হচ্ছে আপনার কম্পোনেন্টস অফ কম্পিউটার আর্কিটেকচার, এটা আসলে মাস্ট বি এই ডায়াগ্রামটা দিবেন, এবং ডায়াগ্রামের সাথে সাথে এইখানে যে ব্রিফ লেখাটা আছে সেটা লিখবেন। তো এখানে দেখেন যেমন হচ্ছে আপনার আছে কম্পোনেন্টস অফ কম্পিউটার আর্কিটেকচার, তো এখানে কি হচ্ছে যে ইনপুটটা আসতেছে কম্পিউটারের মধ্যে, যেটা কোথায় আসতেছে মেইন মেমোরিতে, মেইন মেমোরিতে আসার পর কন্ট্রোলের মাধ্যমে সেই জিনিসটা প্রসেসরের কাছে আসতেছে, এবং এই ডেটা পাথ দিয়ে আসতেছে, ডেটা পাথ দিয়ে ডেটাটা প্রসেস হয়ে আবার মেইন মেমোরিতে যাচ্ছে, সেখান থেকে আউটপুটে যাচ্ছে। তো প্রসেসর ডেটাটাকে রিসিভ করতেছে, মেমোরি আমাদের 3 টাইপের মেমোরি আছে, সেটা কিভাবে কাজ করতেছে, দেন ইনপুট আউটপুট ডিভাইস গুলো কিভাবে কাজ করতেছে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে একটু ডিফাইন করে দিব। তো এইটা মোটামুটি আমাদের যে ফার্স্ট মানে সেকেন্ড যে লেকচারটা ছিল, লেকচার 2, সেটার হচ্ছে কথাবার্তা। এরপর হচ্ছে আমাদের কম্বিনেশনাল লজিক, মাস্ক এবং পিএলএ সম্পর্কে একটু জানবো। তো দেখেন আমাদের যে কম্বিনেশনাল লজিক সম্পর্কে জানবো, এটা কিন্তু আমরা অলরেডি কিছুটা আইডিয়া আমাদের ইয়ে থেকে আসছে, আমাদের যে ডিএলডি পড়ছি সেখান থেকে কিছুটা আইডিয়া আছে। এখানে হচ্ছে আমরা আরো ব্রডলি জিনিসটাকে দেখবো। দেখেন আপনাকে একটা ইকুয়েশন যদি দেওয়া হয়, যে একটা ইকুয়েশন দেওয়া হলো সিম্পলিফাইড ইকুয়েশন, এবং সেইটার থেকে আপনি হচ্ছে কি করবেন, যে আপনার এখান থেকে এসওপিটা বের করতে হবে, এসওপিটা সাম অফ প্রোডাক্ট। এটা কেন বের করতে হবে, এটার মাধ্যমে হচ্ছে আমরা সার্কিটটাকে ড্র করতে পারবো। এটাকে বের করার জন্য আমরা ফার্স্টে কি করব, আমাদের যে সার্কিটটা দেওয়া থাকবে সেটার ইকুয়েশন ওয়াইজ হচ্ছে আমরা বের করব। এখানে ট্রুথ টেবিল কেমনে বের করতে হয় এটার মানে একটু ইয়ে হয়ে যাচ্ছে, তো এটা আর আমি ওইভাবে দেখাইলাম না, ঠিক আছে। তো আমরা এখান থেকে হচ্ছে কি করব, যে আমরা এই প্রত্যেকটা পার্টের জন্য হচ্ছে বের করব, বের করে হচ্ছে ফাইনালি আমাদের যে আউটপুটটা আসে সেটা বের করব। এই যে দুইটা ওয়ান আছে, সেই দুইটা ওয়ানের জন্য আমরা এখানে হচ্ছে যে মিন টার্ম দুইটা, এগুলোকে বলা হচ্ছে মিন টার্ম, মিন টার্ম বের করব, এবং মিন টার্ম বের করার পর এইটাই হচ্ছে আমাদের এসওপি, সাম অফ প্রোডাক্ট। এই সাম অফ প্রোডাক্টটা দিয়ে হচ্ছে আমরা আমাদের একটা সার্কিট ড্র করতে পারি, যে কিভাবে হচ্ছে সার্কিটে ড্র করা হচ্ছে, কারণ আমাদের কম্পিউটারের ব্যাক এন্ডে কিন্তু এই সার্কিটই, লজিক সার্কিটই কাজ করতেছে, ঠিক আছে। তো এইটা আমরা যেভাবে করতে পারি, একইভাবে হচ্ছে আমরা পিওএস বের করতে পারি, এটার প্রাইম বের করে দেন হচ্ছে আমরা এখান থেকে সেটা ডাবল প্রাইম করে আমরা এখান থেকে হচ্ছে আমাদের পিওএস টা বের করতে পারি, যেটা যেটা জিরো সেটার জন্য হচ্ছে আমরা পিওএস টা বের করতে পারি। এবার পিওএস বের করে সেটার জন্য আমরা সার্কিট ড্র করতে পারি। এটা আপনারা মোটামুটি সবাই আঁকছেন, যে সার্কিটটা আপনাদের ক্লাসে এটা ওয়ার্ক করতে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এটা আপনারা পারবেন। এরপর হচ্ছে আমাদের আসে মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার কি, এটা হচ্ছে আপনার যদি মাল্টিপ্লেক্সারের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আসে, তখন হচ্ছে আপনি এই ডেফিনেশনটা দিবেন, যে ইফ এস দেন ওয়াই। আচ্ছা, ম্যাথমেটিক্যাল ডেফিনেশনের সাথে একই সাথে এই যে সার্কিট ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিলও অ্যাড করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই ব্লক ডায়াগ্রামটা। ইফ এস এস যদি হয় দেন ওয়াই ইকুয়াল বি, এলস ওয়াই ইকুয়াল এ। অর্থাৎ আপনার ইফ এস, এস মানে ইফ এস যদি ট্রু হয়, মানে এস যদি 1 হয়, এস এর ভ্যালু যদি 1 হয় তাহলে এস প্রাইম 0 হবে, তাহলে 0 ইন্টু এ
করলে আমরা এইটুকু পাচ্ছি না, তার মানে কি আউটপুটে বি যাবে এই ইকুয়েশনটা থেকে। তাহলে ইফ এস ট্রু, তার মানে কি তখন আউটপুটে কি যাবে, বি, সেটাই যাচ্ছে। তাহলে আমার এস এস ফর সিলেক্টর, তাহলে এইটা যদি হচ্ছে আমার এস যদি 0 হয় তাহলে কি হবে, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার এ। এস যদি 0 হয়, এখানে আসছে 1, এখানে আসছে 0, তার মানে এইটা আমার আউটপুটে যাচ্ছে না, আমার যে এটা এখানে নিয়েছি এটা হচ্ছে এখান থেকে আউটপুটে যাচ্ছে। ঠিক একইভাবে সিলেক্টর যদি 1 হয়, তার মানে এখানে 0 আসছে, এটা আউটপুটে যাচ্ছে না, তার মানে আমার এইটা আউটপুটে চলে যাবে, অর্থাৎ আমার এখানে আউটপুটে যাবে হচ্ছে বি। ঠিক আছে, একইভাবে ট্রুথ টেবিলটা আমরা দিব, ট্রুথ টেবিলটা দিয়ে আমরা এখানে দেখাবো যে এটা হচ্ছে একটা মাল্টিপ্লেক্সার, মাল্টিপ্লেক্সারের এইটা এ, এটা বি এবং এটা হচ্ছে সিলেক্টর পিন। এবং মাল্টিপ্লেক্সারের সিলেক্টর কিভাবে ডিফাইন করা হয়, আর 2n, তাহলে n এর ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার সিলেক্টর, অথবা আমরা এই যে ব্যাকওয়ার্ড ভাবে কি করতে পারি, লগ দিয়ে হচ্ছে আমরা বের করতে পারি। ঠিক আছে, তো মাল্টিপ্লেক্সার, আচ্ছা তাহলে মাল্টিপ্লেক্সারটা কি, মাল্টিপ্লেক্সারটা হচ্ছে হোয়াট আর মাল্টিপ্লেক্সার। তো মাল্টিপ্লেক্সারের যদি আমরা ডেফিনেশনটা দেখি, মাল্টিপ্লেক্সারের ডেফিনেশন থেকে আমরা পাই মাল্টিপ্লেক্সার ইজ এ কম্বিনেশনাল সার্কিট দ্যাট হ্যাজ মেনি ডেটা ইনপুট ফর এ সিঙ্গেল আউটপুট ডিপেন্ডিং অন দ্য control or select inputs. So for n input line, log to n selection line are required or equivalently. For 2n to n input lines, n selection line are needed. Multiplexer are also known as n to 1 selector. আচ্ছা দেখেন এখানে হচ্ছে আপনার মানে ফর্মাল ডেফিনেশনটা রয়েছে। তো এখানে মেইনলি কি করা হয়, ধরেন আমাদের কাছে 2 3 4 চারটা ইনপুট আছে, এই চারটা ইনপুট থেকে আমরা যে কোনো একটাকে যদি আউটপুটে দিতে, ধরেন এটাকে আমরা আউটপুটের সঙ্গে কানেক্ট করে দিলাম, তাহলে চারটা ইনপুট থেকে যদি আমরা একটা যে কোনো একটাকে আউটপুটে কানেক্ট করতে চাই, তাহলে আমাদের যে লাইনটা বা যে কানেকশনটা দিতে হচ্ছে এই কানেকশনটাকে আমরা একটা সিলেক্টরের মাধ্যমে দিতে পারি। এবার দেখেন আমাদের চারটা যখন ইনপুট লাইন হবে, সেই চারটাকে ডিফাইন করার জন্য টু দি পাওয়ার n, n এর ভ্যালু যেটা সেই কটা সিলেক্টর লাইন লাগবে, কারণ এখানে যদি দুইটা সিলেক্টর হয় 0 0 0 1 1 0 1 1, অর্থাৎ আমরা চারটা কম্বিনেশন পাচ্ছি, এবং এই চারটা কম্বিনেশন দিয়ে কিন্তু আমরা এই চারটা সিলেক্টর লাইনের মাধ্যমে আমরা আমাদের মাল্টিপ্লেক্সারটাকে ইউজ করতে পারতেছি। ঠিক একইভাবে যখন হচ্ছে আমাদের তিনটা সিলেক্টর লাগবে, অর্থাৎ আমাদের যখন 8টা লাইন হবে তখন হচ্ছে আমরা তিনটা সিলেক্টর নিব, এইভাবে হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সারটা কাজ করে। আচ্ছা, তো আমরা নরমালি 2 ইনটু 1 বা 4 ইনটু 1 অথবা 8 ইনটু 1 16 ইনটু 1 এরকম মাল্টিপ্লেক্সার গুলো ইউজ করি। তো আমাদের এই মাল্টিপ্লেক্সারের বিভিন্ন টাইপস গুলো হচ্ছে এখানে দেওয়া আছে, তো আমরা এই টাইপস গুলো থেকে হচ্ছে ইয়ে করব, মাল্টিপ্লেক্সার ড্র করব এবং সেটা ট্রুথ টেবিল বের করব। ট্রুথ টেবিল বের করে এখান থেকে হচ্ছে আমরা একটা ফাইনাল ইকুয়েশন পাবো। তো আমরা ইকুয়েশনটা ড্রাইভ করে সেই ইকুয়েশন থেকে হচ্ছে আমরা একটা সার্কিট ডায়াগ্রাম আঁকতে পারি। তাহলে আপনাকে যদি বলে যে একটা 4 ইনটু 1 মাল্টিপ্লেক্সারের সার্কিট ডায়াগ্রাম বা লজিক সার্কিট ডায়াগ্রাম আঁকতে, তখন হচ্ছে আপনি এই ডায়াগ্রামটাকে ড্র করবেন। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে আপনার যে সার্কিট ড্র করার যে ইয়েটা। এরপরে আছে হচ্ছে আমাদের প্রোগ্রামেবল লজিক অ্যারে। তাহলে প্রোগ্রামেবল লজিক অ্যারেটা কি, এটা যদি আপনার কোশ্চেন হয় হোয়াট ইজ প্রোগ্রামেবল লজিক অ্যারে, সেটাকে বলা হচ্ছে পিএলএ বা প্রোগ্রামেবল লজিক অ্যারে বা পিএএল প্রোগ্রামেবল অ্যারে লজিক। তো এখানে কি হচ্ছে, আপনার একটা ইয়ে থাকতেছে, দুইটা পার্ট থাকতেছে। এখানে প্রোডাক্ট টার্মটা হচ্ছে আপনার যে গুণ, এই গুণের পার্টটা হচ্ছে আপনার থাকতেছে প্রোগ্রামেবল, এবং সামের যে পার্টটা সেটা থাকতেছে হচ্ছে আপনার নন প্রোগ্রামেবল, অর্থাৎ এটা ফিক্স। তো এইটার যে ইয়েটা ডেফিনেশন থেকে হচ্ছে আমরা পাই the programmable array logic PAL is a programmable logic device that allows the implement of a combinational logic circuit with the fixed or array and a programmable AND array. তো দেখেন আমরা এই যে আগের ইমেজটায় আসি, দেখেন এখানে আমাদের যে AND অ্যারেটা আসতেছে, AND এর মধ্যে আমরা ইনপুট গুলাকে বিভিন্নভাবে দিচ্ছি, এবং আমরা এখানে কি করতেছি যে আমাদের যে AND গুলো থাকতেছে AND এর ইনপুট দেখেন প্রত্যেকটার সঙ্গে লাইন এক এক করে টানা। এবার আমাদের যেটা যেটা ইনপুটে লাগতেছে সেটাকে আমরা কি করতেছি, একটা কানেক্টর দিয়ে কানেক্ট করতেছি। যে যে লাইনটা এখানে দেখেন বি এবং সি লাগতেছে, বি এবং সি এর মধ্যে এন্ড, তাহলে এইটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে সি। দেখেন সব জায়গায় আমার কানেকশনটা টানা, যেটা প্রয়োজন হচ্ছে আমি সেটাকে শুধু কানেক্ট করে দিচ্ছি। এটা হচ্ছে একটা জেনারেলাইজ সার্কিট তৈরি করার জন্য এটাকে ব্যবহার করা হয়, যাতে হচ্ছে আমরা একই সার্কিটের মধ্যে আমাদের লজিকগুলোকে চেঞ্জ করে করে বিভিন্ন আউটপুট জেনারেট করতে পারি বা বিভিন্ন সার্কিট তৈরি করতে পারি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের ওপেন সার্কিটটা মেইনলি কাজ করে। তো এইখানে মেইনলি কি করতেছে যে the PLA are commonly used in digital system for creating custom logic circuit. দেখেন কাস্টম লজিক সার্কিট এফিশিয়েন্টলি, দেখেন আপনি একটা সার্কিট বানাইলেন এবং সেটাকে আপনি কানেকশন গুলোকে চেঞ্জ করে করে বিভিন্ন সার্কিটের মতন করে সেটাকে যখন ইউজ করতে পারতেছেন, তাহলে আপনি একই সার্কিট দিয়ে অনেকগুলো সার্কিট পেয়ে যাচ্ছেন এবং সেটাকে আপনি কাস্টমাইজ করতে পারতেছেন এফিশিয়েন্টলি। এবং PLL কনসিস্ট অফ স্মল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি PROM
and additional output logic used to implement a particular desired logic function with the limited components. তো লিমিটেড কম্পোনেন্টস এর মাধ্যমেই কিন্তু আমরা একটা হিউজ নাম্বার অফ সার্কিট জেনারেট করতে পারি, ঠিক আছে। এটাই হচ্ছে পিএল এর মেইন উদ্দেশ্য। তো এটা কিভাবে বের করতে পারি দেখেন, আমরা যখন বিভিন্ন ইকুয়েশন গুলো পাই বিভিন্ন সার্কিট তৈরি করার জন্য, আমরা ফার্স্টে বের করবো যে আমাদের কাছে কয়টা ইউনিক টার্ম আছে। তো দেখেন এখানে হচ্ছে আমাদের যে ইয়েটা আছে এসি, এই দুইটা হচ্ছে কমন, বাকিগুলো হচ্ছে আমাদের কাছে কি ইউনিক। তাহলে ইউনিক টার্ম গুলো নিয়ে আমরা কি করব, একটা সার্কিট ড্র করব, এবং এখানে দেখেন যেটা যেটা আমার প্রয়োজন হয়েছে সেটার মধ্যে কানেকশন দিয়ে দিছি। তো এটাকে বের করার জন্য আমরা ট্রুথ টেবিল দিয়েও বের করতে পারি। ধরেন আমার কাছে একটা ট্রুথ টেবিল দেওয়া আছে, এবার হচ্ছে আমরা কি করব, ট্রুথ টেবিলের সঙ্গে সঙ্গে আমাদের এক্স ওয়াই জেড যে আউটপুটটা দেওয়া আছে, এবার এই আউটপুটগুলো কোন আউটপুটগুলোর জন্য আমরা কি করব, মিন টার্মগুলোকে বের করব। তো প্রত্যেকটা আউটপুটের জন্য আমরা মিন টার্ম বের করলাম। আমাদের কাছে যদি এরকম ট্রুথ টেবিল দেওয়া থাকে তাহলে দেওয়া থাকবে, ধরেন এই ট্রুথ টেবিলটা দেওয়া আছে এক্স ওয়াই জেড দেওয়া আছে, তাহলে আমরা যখন খাতার মধ্যে আঁকবো তখন কি করব, এক্সট্রা করে হচ্ছে মিন টার্মগুলো আঁকার জন্য একটা করে জায়গা নিয়ে নিব। তারপরে মিন টার্মগুলোর মাধ্যমে আমরা হচ্ছে এই যে সার্কিটগুলো আঁকার জন্য আমরা ইকুয়েশনটা পাবো। এবার এই ইকুয়েশনগুলোকে আমরা চাইলে একটু সিম্পলিফাই করতে পারি, কারণ এই সার্কিটগুলো অনেক বড় হয়ে যাবে। তাহলে ইকুয়েশনগুলোকে আমরা হচ্ছে কি করব, সিম্পলিফাই করার পর আমরা যে ফাইনাল ইকুয়েশনটা পাবো, এই ফাইনাল ইকুয়েশনটা হচ্ছে আমাদের এসওপি। এবার এসওপি এর জন্য আমরা একটা সার্কিট ড্র করব। এখানে দেখেন আমাদের এই যে এক্সট্রা যে সার্কিটগুলো আসছে, এই একটা আসছে, সরি এটা না, একটা এক্সট্রা সার্কিট আসছে, দেন একটা এক্সট্রা সার্কিট আসছে, এটাকে কোনো কানেকশনে দেওয়া নাই। বাট আমার যদি প্রয়োজন হয় এক্সট্রা করে কোনো কানেকশন নিতে, মনে করেন এখানে আমি একটা সি এর কানেকশন নিচ্ছি, সেই সাথে হচ্ছে একটা মনে করেন বি এর কানেকশন নিচ্ছি, তাহলে আমি যদি এখানে একটা বিসি এর কানেকশন নিতে চাই, আমি চাইলে এখান থেকে এক্সট্রা করে আরেকটা কানেকশন নিতে পারবো। তাহলে দেখেন একই সার্কিট আমার ছিল, সেই সার্কিট থেকে আমি এক্সট্রা করে কানেকশন নিতে পারতেছি। তো এটা আমার একটা পিএলএ সার্কিট হইলো, অথবা আমার যতটুকু প্রয়োজন এসওপি এর জন্য আমরা সেই এসওপিটা বের করে সেটা দিয়ে আমরা সার্কিট ড্র করতে পারি। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি পিএল গেল, বা পিএলএ যে ওপেন সার্কিট সেটা হচ্ছে আমরা ড্র করতে পারবো। আর হচ্ছে আমরা এখান থেকে মাল্টিপ্লেক্সার তৈরি করতে পারবো। দেন হচ্ছে আমরা 2x1 বা 4x1 মাল্টিপ্লেক্সার গুলোর সার্কিট ডায়াগ্রাম ড্র করতে পারবো। এরপরে আমাদের আছে হচ্ছে যে অ্যাডার, এএলইউ বা রেজিস্টার্স গুলো। তো এইটা যেটা আসছে, এই অ্যাডারটা হচ্ছে মেইনলি কিভাবে কাজ করে। তো আমি আপনাদের একটা জিনিস বলছিলাম যে আমরা কয়েক টাইপের অ্যাডার দেখছিলাম, তো এইটাকে বলে হচ্ছে আপনার রিপেল ক্যারি অ্যাডার। তো রিপেল ক্যারি অ্যাডারটা কি করে, আপনার এই যে অ্যাডার গুলো আছে, একটা অ্যাডারের ক্যারির যে আউটপুটটা সেটা পরের অ্যাডারের ইনপুট হিসেবে কাজ করে। অর্থাৎ যতক্ষণ না এই অ্যাডারটা তার কাজ পারফর্ম করতে পারবে ততক্ষণ কিন্তু পরবর্তী অ্যাডারের কাছে তার ইনপুটটা আসবে না। তো এইভাবে হচ্ছে আপনার পরপর অ্যাডার গুলোর কাছে হচ্ছে ইনপুট গুলো আসতেছে, এই অ্যাডারটাকে বলতেছে রিপল ক্যারি অ্যাডার। তো এই অ্যাডারটাকে সলভ করার জন্য কি করছে, আরেকটা অ্যাডার আসছে, যে অ্যাডারটা কি করতেছে, যে ফার্স্টের অ্যাডারটা কাজ করতেছে এট এ টাইমে, সেকেন্ড অ্যাডারটাও কাজ করতেছে। সে কি করতেছে, পরের বিটটা যদি ক্যারি 0 হয় তার জন্য আউটপুট কি আসবে, ক্যারি 1 হয় তার জন্য আউটপুট কি আসবে, দুইটাই হচ্ছে ক্যালকুলেট করে রাখতেছে, এবং সেটা মাল্টিপ্লেক্সারের মধ্যে দিচ্ছে একটা 2x1 মাল্টিপ্লেক্সারে, যার সিলেক্টর লাইনের সঙ্গে আমার কানেক্ট করা আগের অ্যাডারটার ক্যারি। তাহলে এইখানে ক্যারি যদি 0 আসে তাহলে সাম 0 যেটা সেটা সামে চলে যাবে, ক্যারি যদি 1 আসে সাম 1 যেটা সেটা 1 এ চলে যাবে। এখানে হচ্ছে আপনার রিপেল ক্যারি অ্যাডার এবং হচ্ছে ফার্স্ট অ্যাডার, দুইটা অ্যাডার দেওয়া আছে, এবং এটার মধ্যে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে আপনাদের বলছিলাম যে একটু পড়ে নিতে, ঠিক আছে, এই পার্থক্যটা একটু জেনে নেবেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এএলইউ ডিজাইন অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো এএলইউটাকে হচ্ছে আমরা কিভাবে ডিজাইন করতে পারি, এএলইউটাকে ডিজাইন করার জন্য দেখেন আমাদের এএলইউটা কিভাবে কাজ করে। কারণ আপনার এ প্লাস বি করতে বলছে, দিস ইজ নট অর অপারেশন, দিস ইজ এ অ্যারিথমেটিক অপারেশন। আপনাকে বলে দিবে যে এ প্লাস বি, এটা যদি প্লাস দেওয়া থাকে তার মানে এই প্লাস দিয়ে তো অরও হয়, আবার হচ্ছে আপনার অ্যারিথমেটিক হয়। তো আপনাকে বলে দিবে যে অ্যারিথমেটিক অপারেশন করবেন নাকি অর অপারেশন করবেন। তো যদি হচ্ছে আপনার অ্যারিথমেটিক অপারেশন করতে হয় তাহলে হচ্ছে কি করবেন, যে এখানে অ্যারিথমেটিক যে ফাংশনটা হচ্ছে সেটা করবেন। তো এখানে হচ্ছে আপনার ফার্স্টে একটা মাল্টিপ্লেক্সার নেওয়া হয়েছে এবং সেই সাথে হচ্ছে আমাদের একটা অ্যাডার নেওয়া হয়েছে। এবার এই অ্যাডারের মধ্যে একটা এ এবং বি এটাকে নেওয়া হইলো। এবার অ্যাডারের কাজ কি, যোগ করা। এবার দেখেন অ্যাডারের মধ্যে এখন কি আছে, এ এবং বি আসছে। এবার বি ইনভার্ট একটা এক্সট্রা ফাংশন নেওয়া হয়েছে, যেটাকে বলা হয়েছে বি কে যদি আমার কখনো ইনভার্ট করা লাগে, বি এর কমপ্লিমেন্ট বের করা লাগে, তাহলে হচ্ছে এটাকে কাজ মানে কাজ করাবো। যদি সেটা না লাগে তাহলে এটার কাজ করাবো না। তাহলে আমার বি ইনভার্টে যেহেতু হচ্ছে আমার বি কে ইনভার্ট করা লাগতেছে না, এ প্লাস বি করতে বলছে, সেহেতু আমি কি করবো, এর ভ্যালু হচ্ছে 0 দিয়ে দিব। এটাকে যখনই 0 দিব এখানে 0 আসবে, এখানে 0 আসবে। এবার
এই দুইটা যখন 0 আসবে তখন কি হবে যে এ এবং এই দুইটা যখনই 0 আসলো তখন এখান থেকে এ চলে আসলো এখানে, এবং এই যে যে মাস্কের মধ্যে আসছে 0 0 মানে এই লাইনটা সিলেক্ট করছে, অর্থাৎ মাস্কে সিলেক্ট হয়েছে কোনটা, বি। তাহলে এই বি সিলেক্ট হইলে এ এবং বি যোগ হয়ে এ প্লাস বি হইলো। এবার যদি আপনাকে এ মাইনাস বি অপারেশন করতে বলে তখন হচ্ছে আপনি কি করবেন, এ মাইনাস বি অপারেশন করতে বললে অবশ্যই বুঝছেন মাইনাস যেহেতু, তার মানে আমার এই দুইটা গেটের কোনোটারই কাজ নাই, অ্যারিথমেটিক অপারেশন। তাহলে হচ্ছে আপনি কি করবেন, এএলইউ যেহেতু ডিজাইন করতে বলছে আপনার পুরো এএলইউটাই ডিজাইন করতে হবে, অ্যারিথমেটিক লজিক অপারেশন যেটা করে সেই অ্যারিথমেটিক লজিক ইউনিটটা পুরোটাই ডিজাইন করতে হবে, যে কাজটুকু করতে বলবে আপনি শুধু সেই কাজটুকু করবেন। তাহলে দেখেন এখন বলা হয়েছে এ মাইনাস বি অপারেশন করতে, তার মানে কি এই দুইটার কাজ নাই, কিন্তু আপনার এই দুইটাকে বাদ দিলে হবে, আপনি এএলইউ ডিজাইন করতেছেন তো আপনি লজিক ইউনিটটাকে তো বাদ দিলে হবে না, আপনি মাস্ট বি পুরো ইমেজটাকেই আঁকবেন। আঁকার পর এখন দেখেন এখানে এ মাইনাস বি যেহেতু বলছে, আমরা জানি যে কোনো কিছুর মাইনাস করা মানে কি, সেটা টুস কমপ্লিমেন্টের সঙ্গে যোগ করা। টুস কমপ্লিমেন্ট মানে কি, মাইনাস বি টুস কমপ্লিমেন্ট মানে বি তার কমপ্লিমেন্ট প্লাস 1, অর্থাৎ কি অনস কমপ্লিমেন্ট প্লাস 1, সেটা করলে হচ্ছে আমরা তার টুস কমপ্লিমেন্টটা পাই। তাহলে মাইনাস বি মানে কি বি প্রাইম প্লাস 1, তাহলে এ মাইনাস বি করলে আমরা কি পাচ্ছি, এ প্লাস বি প্রাইম প্লাস 1, তাহলে সেটাকে হচ্ছে আমরা বসাইলাম এ প্লাস বি প্রাইম প্লাস 1। এবার এই কাজটা কিভাবে করব, যেহেতু আমার বি কে কমপ্লিমেন্ট করা লাগবে সেহেতু এটার ভ্যালু আসবে 1, তাহলে এটার ভ্যালু যখন 1 আসবে, এটার ভ্যালু যখন 1 আসবে তখন হচ্ছে এখানে কি হচ্ছে, এখানে 1 আসলো, 1 আসলে এই যে যে 1 বি এর কমপ্লিমেন্টটা হইলো, এখান থেকে হচ্ছে আমার 1টা আসলো, তাহলে এখানে আসছে কি বি প্রাইম, এই এই 1 এ বি প্রাইম দিয়ে এখানে বি প্রাইম আসলো, এ যা ছিল সেটা আসলো, আর এই ক্যারিতে 1টা চলে আসলো, তাহলে এখানে কি হইলো এ প্লাস বি প্রাইম প্লাস 1, তার মানে কি মাল্টিপ্লেক্সারে এইটা আসলো। এবার দেখেন আপনাকে যদি এ ডট বি করতে বলে, এ ডট বি তার মানে কি এন্ড অপারেশন, তার মানে আপনার এখানে যা আছে এরকমই থাকবে, এইখানে ইনভার্টও করার দরকার নেই, এ ডট বি যেহেতু বলছে আপনি জাস্ট হচ্ছে এখানে বলে দিবেন এই যে সিলেক্টরের, আচ্ছা আরেকটা জিনিস, সিলেক্টরের এখানে যে একটা দাগ দিয়ে 2 দেওয়া অথবা দুইটা দাগ দেওয়া, তার মানে কি এখানে দুইটা সিলেকশন লাইন আছে, তাহলে এই মাল্টিপ্লেক্সারের মাধ্যমে একটা 0 একটা 1 একটা 2 বোঝানো হচ্ছে, এন্ড অপারেশনটা কোথায় 0 1 এর মধ্যে, অর্থাৎ 1। তাহলে আপনার যদি এই সিলেক্টরে 0 1 ইনপুট দেন তাহলে এন্ড অপারেশনটা হবে, অর্থাৎ এখান থেকে এ এন্ড বি আউটপুটে যাবে, অর্থাৎ এই যে যে কাজটা করবে এই কাজটা করার জন্য একটা কন্ট্রোল ইউনিট দেওয়া থাকবে। এবার আপনার যদি অ্যারিথমেটিক অপারেশন বলে আপনি এই জায়গাটায় এই তিনটা জিনিস অর মানে এই যে স্ল্যাশ দিয়ে লিখবেন না, এখানে আপনার যে কাজটা করতে বলছে হয় সেটা লিখবেন, অথবা তিনটা যদি লেখেন যে কাজটা করছেন সেটার উপর টিক দিবেন। একইভাবে এখানে যদি বি ইনভার্ট করতে বলে তাহলে ইনভার্ট করতে বললে 1, ইনভার্ট যদি করতে না বলে তাহলে 0, যেটা করতে বলবে সেটাতে একটা টিক দিবেন যাতে বোঝা যায় যে আপনাকে এই কাজটা করতে বলা হয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার মোটামুটি, এবং এইখানে আপনি যেভাবে ডিজাইনটা করছেন এই মাল্টিপ্লেক্সারের ইনপুট সেভাবে দিবেন, এটা হচ্ছে আপনার কন্ট্রোল ইউনিট পাঠায়। 0 তে হচ্ছে অ্যাড সাব আছে, আপনি চাইলে হচ্ছে 10 তে অ্যাড সাব দিতে পারেন, তাইলে হচ্ছে আপনার অ্যাড এবং সাবট্রাকশনের যে লাইনটা সেই লাইনটা হচ্ছে 10 যেটা সেটার সাথে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে। আপনি যেভাবে ডিজাইন করবেন এলইউটা সেটা দিবেন, তবে এটার মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ডিজাইন দেওয়া আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে রেজিস্টার্স গুলো আছে, রেজিস্টার্স গুলো সম্পর্কে হচ্ছে আমরা এখন দেখব। তো দেখেন আমরা অনেক রকমের রেজিস্টার্স পড়ছি, বা রেজিস্টার গুলো আসলে কি, রেজিস্টার গুলো হচ্ছে আসলে ডেটা স্টোর করে। তো এই রেজিস্টার গুলো তৈরি হয় হচ্ছে বিভিন্ন ফ্লিপ ফ্লপের মাধ্যমে, একটা ফ্লিপ ফ্লপ হচ্ছে 1 বিট ডেটা স্টোর করতে পারে, মাল্টিপল ফ্লিপ ফ্লপ পরপর কানেক্ট করে হচ্ছে একটা রেজিস্টার তৈরি করা হয়। এইটার উপর যেহেতু হচ্ছে একটা আলাদা ভিডিও আপনাদের কাছে প্রোভাইড করা আছে, এই জন্য আমি একটু দ্রুত যাচ্ছি, ঠিক আছে, না হলে অলরেডি দেখেন বেশ বড় হয়ে গেছে ভিডিওটা, এবং আমাদের আরো কয়েকটা লেকচার কভার করতে হবে, একটু দ্রুত যাচ্ছি। তো এবং এই যে যে রেজিস্টার গুলো দেওয়া হয়েছে এই রেজিস্টার গুলোকে একটা কমন ক্লকের মাধ্যমে কানেক্ট করা হয়, কারণ কি কমন ক্লকের মাধ্যমে হচ্ছে সে একই সঙ্গে হচ্ছে ডেটাগুলোকে মানে স্টোর করতে পারে অথবা রিমুভ করতে পারে, ঠিক আছে, মানে একটা কমন ক্লকের মাধ্যমে সিনক্রোনাইজ ওয়েতে হচ্ছে আগাইতে পারে। এবং এই দেখেন এই রেজিস্টার গুলো হচ্ছে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ডেটা ইনপুট বা আউটপুট করতেছে, যখন হচ্ছে আমরা শিফট রেজিস্টার নিয়ে আসবো তখন একটা ইনপুট আর একটা আউটপুটের সঙ্গে কানেক্ট হয়ে যাবে, মানে একটা আউটপুট আর একটা ইনপুটের সঙ্গে কানেক্ট হবে, এটাকে বলা হচ্ছে শিফট রেজিস্টার। শিফট রেজিস্টার হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে রাইট শিফট রেজিস্টার, যেটা কি করবে আমার যে ডেটা আছে সেটা এমএসবি থেকে এলএসবির দিকে শিফট করে দিবে। তাহলে দেখেন 1001 আছে, একটা কি করলো, একটা 1 কে আউটপুট দিয়ে বের করে দিল এবং
প্রত্যেকটা বিটকে এক এক বিট করে সরাই দিল এবং একটা বিট হচ্ছে ফাঁকা হয়ে গেছে, তাহলে এই বিটটা আসলে কি বসবে, এইটাকে বসানোর জন্য একটা মাল্টিপ্লেক্সার ইউজ করা হয়, যেটা কি করবে, হয় যে বিটটা আউটপুটে গেছে সেটাকে আবার ইনপুটে দিবে, অথবা একটা 0 একটা 1 অথবা একটা এক্সটার্নাল কোনো ডেটা দিবে। ঠিক একইভাবে লেফট শিফটটা কি করবে, এলএসবি থেকে এমএসবির দিকে শিফট করবে। তাহলে এলএসবি থেকে এমএসবির দিকে এইভাবে শিফট করতেছে এবং দেখেন আপনার প্রত্যেকটা বিট যেমন সরে গেল এবং এই বিটটাতে কি আসবে সেটা হচ্ছে ওই একইভাবে নির্ধারণ করা হবে যে একটা ফিডব্যাক যেতে পারে বা একটা ডেটা ইনপুট হইতে পারে। এইভাবে হচ্ছে মেইনলি কাজ করে। তো লেফট শিফটটা মেইনলি হচ্ছে মাল্টিপ্লিকেশনে কাজ করে, যেটা হচ্ছে টু দি পাওয়ার i, অর্থাৎ কত i হচ্ছে কত বিট সরছে। i যদি 1 বিট সরে তাহলে দেখেন এইখানে ছিল, এর আগে ছিল কি 0, 1 বিট সরছে 8 হইছে। তো টু টু দি পাওয়ার i অর্থাৎ 2 এর পাওয়ার হচ্ছে i মানে 1 দিলে হচ্ছে 4 এই যে 4 ছিল 4 এর দুগুণ হইছে, তারপরে আরো দুগুণ 16 4 গুণ হইছে, কারণ কি দুইটা বিট যখন আমরা শিফট করছি। একইভাবে রাইট শিফট হচ্ছে আপনার ভাগের কাজটা করে। এবার এই দুইটা রেজিস্টার যে লেফট শিফট বা রাইট শিফট যখন একসঙ্গে কাজ করে তখন সেটাকে বলে কম্বাইন্ড শিফট রেজিস্টার। কারণ এই যে হচ্ছে রেজিস্টার আছে, তো কম্বাইন্ড শিফট রেজিস্টারে একইভাবেই কাজ করতেছে। একটা কি করতেছে, আপনার উপরের যেটা সেটা থেকে এই যে ফিডব্যাক মাস্ক, এখানে হচ্ছে আমাদের 3টা ফ্লিপ ফ্লপ দিয়ে বোঝানো হয়েছে, এর উপরে আরো আছে Q0 আর নিচের দিকে আছে ধরেন Qn-1 পর্যন্ত। তাহলে এতগুলো বিটের মধ্যে হচ্ছে আমরা অপারেশন করতে পারতেছি। তাহলে দেখেন একটা হচ্ছে কি করতেছে, উপরের বিট থেকে একটা ডেটা নিয়ে আসতেছে, সেই ডেটাটাকে নিয়ে এসে ফিডব্যাকে পাঠাচ্ছে, আবার আরেকটা কি করতেছে, নিচের বিট থেকে ডেটা নিয়ে আসতেছে। তাহলে লেফট শিফট রাইট শিফট এটার মাধ্যমেই পারফর্ম করা যাচ্ছে। আর একটা কি, এই পিনের মাধ্যমে হচ্ছে ডেটা ইনপুট দিচ্ছে, আর এই যে পিনটা সেটা দিয়েছে রিসেট, অর্থাৎ সবগুলো ডেটাকে একসঙ্গে 0 করতেছে এবং সবগুলো ফ্লিপ ফ্লপ একটা কমন ক্লকের মাধ্যমে কানেক্টেড। তাহলে এইভাবে হচ্ছে আমরা মেইনলি কম্বাইন্ড শিফট রেজিস্টারটার কাজটাকে দেখতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের লেকচার 5, আর দুইটা লেকচার আছে। তো লেকচার 5 হচ্ছে আমরা মেইনলি কম্পিউটার অ্যাবস্ট্রাকশনস থিওরিটা দেখছি, যেটা কিভাবে কাজ করে। তো দেখেন আমরা এই জিনিসগুলোকে জানি হচ্ছে কম্পিউটারের কি হিসেবে, এইটাকে জানি হচ্ছে সিপিইউ নামে ডাকি, চ্যাসিস বা বক্স নামে ডাকি। তো এগুলো হচ্ছে আমরা ইনকারেক্টলি ডাকি, এটা কারেক্ট নাম হচ্ছে সিস্টেম ইউনিট। তো সিস্টেম ইউনিট ডিফাইন অ্যাজ এ সেট অফ রিলেটেড কম্পোনেন্টস। সিস্টেম ইউনিট মে ডিফাইন অ্যাজ ফলোজ। এটা কি, এটা কম্পিউটার চ্যাসিস, টাওয়ার বা হচ্ছে সিস্টেম ইউনিট, বেস ইউনিট, কেস, বা হচ্ছে আপনার ইনকারেক্টলি এটাকে ডাকা হয় কি সিপিইউ। এটা হচ্ছে আমরা কখনোই এখন থেকে ডাকবো না। এছাড়াও হার্ড ড্রাইভ বলে বা আরো বিভিন্ন নামে ডাকা হয়। তো সিস্টেম ইউনিট ইজ এ পার্ট of a computer that houses the primary device that perform the operation and produce the result for complex calculation. It includes the motherboard, CPU, RAM and other components. ঠিক আছে, তো দেখেন এইটা হচ্ছে আপনার মেইনলি সিস্টেম ইউনিট, এবং সিস্টেম ইউনিটের মধ্যে যে মাদারবোর্ডটা থাকে এটা মাদারবোর্ড, এবং মাদারবোর্ডের মধ্যে আপনাদের বলছিলাম যে একদম মাদারবোর্ড তো আপনাদের দেখিয়েছিলাম ক্লাসে, যে এখানে সিপিইউ থাকে, এটা আমাদের র্যাম স্লট, এখানে হচ্ছে আমাদের পিসিআই এক্সপ্রেস স্লট, এখানে আমাদের কিছু পাওয়ার এবং আমাদের যে ইয়ে হার্ড ডিস্কগুলো ছিল সেটাকে কানেক্ট করা, এখানে হার্ড ডিস্ক কানেক্ট করা যায়, এসএসডি কানেক্ট করার জন্য কিছু জায়গা আছে, এখানে আমাদের সিমস ব্যাটারি থাকে, এগুলো আমাদের ইনপুট আউটপুট পোর্টগুলা, মাদারবোর্ডের পাওয়ারটা এখানে দেওয়া হয়। ঠিক আছে, এই জিনিসগুলো তো আপনারা সবাই জানেন। এটা মেইন বোর্ড, এটাকে বলা হচ্ছে কম্পিউটারের প্রসেসর, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এবং সিপিইউর মধ্যে থাকে হচ্ছে কন্ট্রোল ইউনিট সিইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট এএলইউ, দেন থাকে হচ্ছে আপনার ক্যাশ মেমোরি, রেজিস্টার্স, তারপর হচ্ছে বাস। এরপরে এটা হচ্ছে আপনাদের একটা বার্সেলোনা 4 কোর প্রসেসর। একটা প্রসেসরের মধ্যে কি থাকে, এর মধ্যে হচ্ছে আমাদের লেভেল 1 ক্যাশ, লেভেল 2 ক্যাশ, লেভেল 3 ক্যাশ, লেভেল 3 ক্যাশ। লেভেল 3 ক্যাশটা হচ্ছে শেয়ার্ড অবস্থায় থাকে, এবং এটার ক্ষেত্রে আপনাদের যদি এই বার্সেলোনা 4 কোর প্রসেসরটা ড্র করতে হয় তাহলে হচ্ছে এই পুরো প্রসেসরটাকে ড্র করবেন, এবং একটা কোরের মধ্যে যা যা দেওয়া আছে অন্য কোরগুলোর মধ্যে সেম জিনিসগুলোকে হচ্ছে ইনক্লুড করবেন, অর্থাৎ ফুলফিল একটা প্রসেসর হচ্ছে আপনারা ড্র করবেন। এরপরে হচ্ছে আমাদের থাকে একটা কম্পিউটারের পারফরম্যান্স, একটা সিপিইউর পারফরম্যান্স। আমরা এর আগে দেখছি কম্পিউটারের পারফরম্যান্স কিভাবে বুঝতে হয়। তো সিপিইউর পারফরম্যান্স বোঝার জন্য আমাদের রেজিস্টার সাইজ কেমন আছে, ইনস্ট্রাকশন সেট সাইজ কেমন আছে, দেন এটার ক্লক স্পিড কেমন এটা দেখতে হবে। এই জিনিসগুলোর উপর বেস করে হচ্ছে আমরা পারফরম্যান্স দেখতে পারি। এরপর হচ্ছে একটা সিপিইউ কিভাবে কাজ কমপ্লিট করে, কিভাবে কাজ এক্সিকিউট করে। তো ফার্স্ট হচ্ছে কি ইনস্ট্রাকশন স্পেস করে নিয়ে আসে, তারপর হচ্ছে সেটাকে ইন্টারপ্রেট দ্য ইনস্ট্রাকশন, মানে কি করতে বলা হয়েছে সেই জিনিসটাকে হচ্ছে সে দেখে। এই দুইটা কাজই করে হচ্ছে আপনার কন্ট্রোল ইউনিট। তারপর হচ্ছে আপনাদের ডেটা ফেজ, সেই কাজটাকে কমপ্লিট করার জন্য কি কি ডেটা লাগে সেটাকে নিয়ে আসে। এরপরে হচ্ছে এক্সিকিউশন ইউনিট, এটাকে এক্সিকিউট করে, যেটা হচ্ছে আপনার মেইনলি এএলইউ করে। ওই যেটা একই ইয়ে আপনাদের ক্লাসে দেখাইছিলাম যে অ্যাড এ বি, এটা যখন বলা হইলো তো ফার্স্ট হচ্ছে ইনস্ট্রাকশনস কি সেটাকে নিয়ে আসলো, তারপর হচ্ছে ইন্টারপ্রেট করলো যে এটা মানে ডিকোড করলো যে এখানে আসলে কি করতে বলছে। তারপরে এ এবং বি এর যে ভ্যালুটা রাখা আছে সেই ভ্যালুটাকে হচ্ছে সে কালেক্ট করে নিয়ে আসে রেজিস্টার থেকে।
তারপরে এ এবং বি এর মধ্যে হচ্ছে যোগটা পারফর্ম করে। এবং এইটাকে যখন দিবেন এটার মধ্যে অবশ্যই হচ্ছে এই ইনস্ট্রাকশনস স্পেস যে সাইকেলটা এই ডায়াগ্রামটা মাস্ট বি এর সঙ্গে অ্যাড করবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার এখানে বেসিক পার্টস অফ কম্পিউটার। তো এরকম যদি আপনাদের কোনো ইমেজ দেওয়া থাকে তো ইমেজ থেকে হচ্ছে আপনারা ধরেন এ বি সি ডি এরকম দেওয়া থাকলো, তো কোনটাকে কি বলা হচ্ছে বা কি কাজ সেই জিনিসটাকে যাতে আপনারা লিখতে পারেন এটা একটু দেখবেন। এই একইভাবে হচ্ছে ল্যাপটপের পার্টস গুলা কি, এটা হচ্ছে আপনার ডেস্কটপের যে পার্ট গুলো আছে সেটা, এরপরে আপনার ল্যাপটপের যে পার্টস গুলো আছে সেই পার্টস গুলাকে দেখবেন এবং প্রত্যেকটাই ডিনোট করা আছে যে কোনটা কোন পার্টস। এরপর হচ্ছে আপনার বেসিক কম্পোনেন্টস অফ এ কম্পিউটার, একটা কম্পিউটারের বেসিক কম্পোনেন্টস কি, যদি বেসিক কম্পোনেন্টস বলে তাহলে এই ডায়াগ্রামটা আপনারা ড্র করবেন। বেসিক কম্পোনেন্টস এর মধ্যে আপনার সিপিইউ থাকে, সিপিইউর সঙ্গে হচ্ছে আপনার ইন্টিগ্রেটেড থাকে হচ্ছে ক্যাশ, এবং সেই ক্যাশ ছাড়াও এখানে আমাদের কিছু আইও ডিভাইস থাকে, আইও কন্ট্রোলার থাকে এবং আমাদের কম্পিউটারের মেইন মেমোরিতে থাকে। সবকিছুই ইন্টারকানেক্টেড থাকে হচ্ছে আমাদের একটা বাসের মাধ্যমে। এছাড়াও আপনাদের যদি বলে যে কম্পোনেন্টস অফ এ কম্পিউটার আর্কিটেকচার, যদি ডিটেইল ডায়াগ্রামটা দিতে বলে তাহলে হচ্ছে আপনারা এই ডায়াগ্রামটা আঁকবেন। এখানে ধরেন আপনাদের বলল যে আপনার যেমন বলছি যে মনে করেন যে আপনার কিবোর্ড থেকে এ প্রেস করলেন, এই এটাকে হচ্ছে আপনার প্রিন্টারে দেখাইতে বললো যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করবে। তাহলে কিবোর্ড থেকে কিভাবে গেল, এ থেকে হচ্ছে যে ডেটাটা দিলেন সেটা হচ্ছে অ্যাড্রেস এবং কন্ট্রোল বাসের মাধ্যমে পাঠানো হলো। কিবোর্ড আমি কোনো একটা ডেটা পাঠাবো, যেটা কন্ট্রোল ইউনিটের কাছে গেল, কার মাধ্যমে গেল, এই অ্যাড্রেস এবং কন্ট্রোল বাসের মাধ্যমে এর কাছে গেল। এবং ডেটাটা কোথায় আসলো, সেই ডেটাটাকে সে যখন পাঠাইছে সেই ডেটা বাস থেকে র্যাম রিসিভ করলো। র্যাম কিভাবে রিসিভ করলো, আপনার কন্ট্রোল ইউনিট র্যামকে বললো যে ডেটা বাস থেকে ডেটাটাকে রিসিভ করতে, এবং পরবর্তীতে কন্ট্রোল ইউনিট আবার কি করলো, কন্ট্রোল ইউনিট আবার এই অ্যাড্রেস এবং কন্ট্রোল বাসের মাধ্যমে প্রিন্টারকে বললো একটা ডেটাকে প্রিন্ট করতে, এবং কন্ট্রোল ইউনিট একই সাথে কি বললো, র্যামে যে ডেটাটা ছিল সেই ডেটাটাকে হচ্ছে প্রিন্টারের কাছে পাঠিয়ে দিল। প্রিন্টার সেই ডেটাটাকে এখান থেকে রিসিভ করে প্রিন্ট করে দিল। তো এই যে কাজগুলো হইলো আপনাদের ক্লাসে যেভাবে দেখাইছি স্টেপ ওয়াইজ হচ্ছে আপনারা লিখবেন। স্টেপ 1 এ কি কাজ হচ্ছে, স্টেপ 1 এ কিবোর্ড থেকে ডেটাটা হচ্ছে আপনার অ্যাড্রেস এবং কন্ট্রোল বাসে কিবোর্ড বলতেছে যে একটা ডেটা পাঠাচ্ছি, এবং একই সাথে কিবোর্ড থেকে সেই ডেটাটা এই পাথ দিয়ে অ্যাড্রেস বাসে চলে গেল। এখন অ্যাড্রেস বাসে এ আছে। তারপরে সেকেন্ড স্টেপে কি হলো, র্যাম সেই ডেটাটাকে রিসিভ করলো এবং কন্ট্রোল ইউনিট সেকেন্ড স্টেপে কি হইলো, কন্ট্রোল ইউনিট র্যামকে বললো ডেটা বাস থেকে ডেটাটাকে রিসিভ করতে, এবং কন্ট্রোল ইউনিট প্রিন্টারকে হচ্ছে একটা ইনফরমেশন পাঠাইলো যে একটা ডেটা প্রিন্ট করতে হবে। দেন কি করলো, কন্ট্রোল ইউনিট আবার র্যামকে বললো যে ডেটাটাকে হচ্ছে ডেটা বাসের মাধ্যমে প্রিন্টারের কাছে পাঠাইতে। তো কন্ট্রোল ইউনিটের সেই ইনফরমেশন ওয়াইজ র্যাম থেকে হচ্ছে ডেটা আবার প্রিন্টারের কাছে গেলো, প্রিন্ট হইলো। একইভাবে যদি মনিটরে দেখাইতে বলে অথবা হার্ড ডিস্কে যদি স্টোর করতে বলে, বা হার্ড ডিস্কে স্টোর কোনো একটা ডেটাকে যদি প্রিন্টারে পাঠাইতে বলে, এটাকে মাস্ট বি স্টেপ ওয়াইজ লিখবেন যে কোন স্টেপে কি কাজ হচ্ছে, ঠিক আছে? বা আপনার এখানে যদি কোনো যোগ করতে বলে, ধরেন হচ্ছে a প্লাস b করতে বললো বা 5 প্লাস 6 করতে বললো, তাহলে 5 প্লাস 6 আপনার কিবোর্ডের মাধ্যমে বলছে, তাহলে সেটা র্যামে আসছে, র্যামের থেকে সেই জিনিসটা ALU এর কাছে যাচ্ছে, কন্ট্রোল ইউনিট কিভাবে সেই জিনিসটাকে হ্যান্ডেল করতেছে। তো এই কাজগুলোকে হচ্ছে আপনারা দিবেন, এবং মাস্ট বি এই ডায়াগ্রামটার মাধ্যমে হচ্ছে সেটাকে বুঝিয়ে দিবেন। অর্থাৎ ডায়াগ্রামটা আঁকবেন, আঁকার পরে স্টেপ ওয়াইজ বলবেন যে কোথা থেকে ডেটাটা কোথায় যাচ্ছে। দেন হচ্ছে আপনার এখানে কিছু লেয়ার্স আছে, লেয়ার্স সম্পর্কে আপনাদের বলছিলাম যে আমাদের কোন কোন লেয়ারে কি হচ্ছে, অ্যাপ্লিকেশন লেয়ারে কি কাজ হচ্ছে, মিডল লেয়ারে কি কাজ হচ্ছে। দেন হচ্ছে আপনার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করতেছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার একদম ক্লিয়ারলি এখানে হচ্ছে ডিনোট করে দিবেন। আপনার যদি বলে সিলিকন স্ট্রাকচার কিভাবে কাজ করতেছে, তখন এই সিলিকন স্ট্রাকচারের ডায়াগ্রামটা দিবেন, ঠিক আছে? এবং এর মধ্যে কি কি থাকে না থাকে এই জিনিসগুলোকে হচ্ছে অ্যাড করবেন। এরপর হচ্ছে আপনার ইনপুট ডিভাইস কিভাবে কাজ করে, এর মধ্যে মাউসের কাজ কিভাবে করে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর, সেই জিনিসটা হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে আপনাদের দেখাইছিলাম। এখানে একটা লো রেজোলিউশন ক্যামেরা থাকে, যেটা হচ্ছে এখানে ক্যামেরা দেখতেছে এবং এই লাইটটা হচ্ছে একটা ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে পড়তেছে, যাতে প্রজেক্টেড হচ্ছে খুব সুন্দরভাবে। এবার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর কিভাবে নড়াচ্ছে সেটার বোঝাচ্ছে। কিবোর্ডটাও একইভাবে কাজ করতেছে, যে কিবোর্ডের বাটনগুলোকে প্রেস করলে কিভাবে যাচ্ছে। ডিসপ্লেটা কিভাবে কাজ করতেছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডিসপ্লের মধ্যে পিক্সেল গুলো আছে সেটা কিভাবে কাজ করতেছে। এবং এই ডিসপ্লেটাকে হচ্ছে আপনার সফট কপি আউটপুট বলে, এবং এটাকে বলে কিন্তু ভিডিও, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। তো আপনার ডিসপ্লে না এসে আসতে পারে যে হোয়াট ইজ ভিডিও, তখন কিন্তু ভিডিওটা কি সেই জিনিসটাকে হচ্ছে আপনি এক্সপ্লেইন করে লিখবেন। তারপরে হচ্ছে আপনার একটা আউটপুট ডিভাইস কিভাবে কাজ করে, যেটা হার্ড কপি। হার্ড কপি কে দিচ্ছে, প্রিন্টার দিচ্ছে। তো এই জিনিসটাকেও একইভাবে লিখবেন। এরপর হচ্ছে আমাদের আছে মেমোরি হায়ারার্কি। তো মেমোরি হায়ারার্কি যদি আসে তাহলে আপনি মেমোরি হায়ারার্কি কোথায় প্রাইস বেশি, কোথায় স্পিড বেশি, কিভাবে ইমেজের মধ্যে আছে সেই জিনিসটাকে হচ্ছে সেভাবে লিখে দিবেন। Then the final slide for our midterm, and this is the computer memory.
তো কম্পিউটার মেমোরি সম্পর্কে জানার জন্য আমাদের কম্পিউটার মেমোরিটা কি জিনিসটা জানতে হবে। কম্পিউটার মেমোরি হচ্ছে যেখানে আমাদের ডেটা স্টোর হয়। এটা হচ্ছে লাইক এ হিউম্যান ব্রেইন। এখন দেখেন আপনারা বলতে পারেন যে স্যার হিউম্যান ব্রেইন তো আমাদের সিপিইউ কে বলা হচ্ছে। দেখেন আমাদের ব্রেইন যেমন হচ্ছে আমার ডেটা প্রসেস করতেছে, একইভাবে আমাদের ব্রেন তো ডেটা স্টোরও করতেছে। ব্রেনের যে পার্টটা হিউম্যান ব্রেনের যে পার্টটা হচ্ছে ডেটা স্টোর করে সেটাই হচ্ছে আমাদের কম্পিউটার মেমোরি। ঠিক আছে? তো কম্পিউটার মেমোরি হচ্ছে মেইনলি ডেটা স্টোরের জন্য কাজ করা হয়। কাজ করে। তো কম্পিউটার মেমোরি এটা আসলে মেইন মেমোরি কি কাজ করে? প্রোগ্রাম লোড করে, ফাস্টার অ্যাক্সেস দেয়, তারপরে আমাদের এফিশিয়েন্ট পারফরম্যান্স করার জন্য কাজ করে। ঠিক আছে? তো কম্পিউটার মেমোরি কিভাবে কাজ করে এই জিনিসটা যদি হচ্ছে আপনাকে এক্সপ্লেইন করতে বলে তাহলে হচ্ছে আপনি এটাকে এক্সপ্লেইন করে দিবেন যে কিভাবে হচ্ছে কম্পিউটার মেমোরিটা কাজ করতেছে। কম্পিউটার মেমোরি মেইনলি হচ্ছে ৩ টা পার্টের প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি অ্যান্ড হচ্ছে আপনার ক্যাশ মেমোরি। তো প্রাইমারি মেমোরি হচ্ছে আমাদের মেইনলি RAM। এটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন আছে, যদি ক্লাসিফিকেশন সেটা লিখবেন এবং সেটা এখানে লিখে দিবেন যে এটা হচ্ছে লেভেল 1, লেভেল 2 এন্ড হচ্ছে লেভেল 3। ৩ লেভেলের ক্যাশ আছে। তো প্রাইমারি মেমোরির মধ্যে আমাদের আছে নন ভোলাটাইল, ভোলাটাইল। নন ভোলাটাইল হচ্ছে ROM, MROM, PROM, EPROM, EEPROM। আর RAM এর মধ্যে আছে স্ট্যাটিক RAM, ডাইনামিক RAM। তারপর হচ্ছে আপনার ক্যাশ তো ৩ প্রকার। দেন হচ্ছে আপনার সেকেন্ডারি মেমোরি আছে সিকোয়েন্সিয়াল আর হচ্ছে ডিরেক্ট অ্যাক্সেস। তো সিকোয়েন্সিয়াল এর মধ্যে ম্যাগনেটিক ডিস্ক, অপটিক্যাল ডিস্ক আর ডিরেক্ট অ্যাক্সেস এর মধ্যে ইলেকট্রিক ডিস্ক। আচ্ছা এর সঙ্গে আরেকটা আছে হচ্ছে আপনার SSD। ঠিক আছে? SSD এটা আপনারা স্লাইডে একটু অ্যাড করে নেবেন। এর সঙ্গে আমাদের SSD আছে সেকেন্ডারি মেমোরির মধ্যে। আচ্ছা তো এর মধ্যে প্রাইমারি মেমোরি কি? RAM হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা ভোলাটাইল। ROM হচ্ছে নন ভোলাটাইল, এটা পার্মানেন্ট স্টোরেজ। SRAM হচ্ছে স্ট্যাটিক RAM, যেটা হচ্ছে ট্রানজিস্টরের মাধ্যমে ডেটা স্টোর করে। DRAM হচ্ছে ক্যাপাসিটর এবং হচ্ছে ট্রানজিস্টর দুইটাই ইউজ করে। আর হচ্ছে আপনার টাইপস অফ ROM, এটা হচ্ছে MROM, PROM, EEPROM, EEPROM। এগুলো কিভাবে হচ্ছে কাজ করে বা এই কোনটাকে কি বলে, কোনটা কিভাবে কাজ করে প্রত্যেকটা সম্পর্কে ব্রিফ আইডিয়া এখানে দেওয়া আছে। তো RAM হচ্ছে টেম্পোরারি ভোলাটাইল আর ROM হচ্ছে পার্মানেন্ট নন ভোলাটাইল। দেন হচ্ছে আপনার RAM কিভাবে কাজ করে। তো দেখেন আপনার কম্পিউটারের যে RAM আছে সেই RAM টা হচ্ছে কিভাবে কাজ করতেছে, সে প্রত্যেক স্টেপে কিভাবে কাজ করতেছে, যে ডেটা স্টোর করার জন্য সে কিভাবে কাজ করতেছে, তার ভোলাটিলিটি কিভাবে কাজ করতেছে, তার স্পিডটা কিভাবে কাজ করতেছে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে হচ্ছে আপনার লিখতে হবে। আপনার কোশ্চেনের মধ্যে যেভাবে থাকবে সেইভাবে হচ্ছে আপনি অ্যান্সারটা করবেন। ঠিক আছে? আপনাদের ক্লাসের মধ্যে যেভাবে দেখানো হয়েছে। এবার হচ্ছে কম্পিউটার এবং RAM কিভাবে একসঙ্গে কাজ করে। তো এখানে আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম যে আপনারা একটা গেম খেলতেছেন, তো গেমটা তো আপনার SSD তে আছে বা আপনি অনলাইন থেকে আনতেছেন, তো সেটা RAM এর উপর যাচ্ছে। কিভাবে সেটা কাজ করতেছে, আপনার RAM কম থাকলে হচ্ছে আপনি কিভাবে RAM বাড়ায় নিয়ে সেই কাজটা করতে পারেন, অথবা আপনার কম্পিউটারের কোন প্রবলেমের জন্য আপনার গেমটা স্লো হচ্ছে সেই জিনিসটাকে আপনি দেখতে পারেন, অথবা আপনি একটা মুভি দেখতেছেন কোন প্রবলেমের জন্য আপনার মুভিটা স্লো হচ্ছে। তো এবং যে সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আপনি কিভাবে কাজ করতেছেন বা কেন আপনি সেটাকে কিভাবে সলভ করবেন সেই জিনিসটা সম্পর্কে আপনাদের ক্লাসে পড়ানো হয়েছিল। তো এইভাবে হচ্ছে জিনিসগুলাকে লিখবেন। দেন হচ্ছে আপনার আ এখানে হচ্ছে RAM এবং ROM এর মধ্যে পার্থক্যটা কি? এই জিনিসগুলো একটু পড়বেন। এগুলো আর এখানে আর কি ওইভাবে বলতেছি না। কারণ এটা তো জাস্ট থিওরিটিক্যাল। তারপর হচ্ছে সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরির কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যে এটা কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করে, যে এটা নন ভোলাটাইল, দেন হচ্ছে ক্যাপাসিটি বেশি হয়। সেকেন্ডারি মেমোরি কিছু টাইপ আছে, ম্যাগনেটিক ডিস্ক, টেপ, তারপরে আরএআইডি যেটা রিডান্ডেন্ট অ্যারে অফ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ক, তারপরে অপটিক্যাল মেমোরি আছে, সলিড স্টেট ডিভাইস আছে। এরপর হচ্ছে আমাদের ম্যাগনেটিক টেপ কিভাবে কাজ করে এটা সম্পর্কে এই ইমেজটাকে হচ্ছে আপনার যদি পরীক্ষায় আসে তাহলে এই ইমেজটাকে হচ্ছে অ্যাড করবেন, এবং এটা কিভাবে কাজ করে, রিড কিভাবে করতেছে, রাইট কিভাবে করতেছে, এটা আপনাদের একদম পুরো ভিডিও দিয়ে দেখানো হয়েছিল, বাট ওটা যেহেতু ইউটিউবের ভিডিও আমি আর এখানে দেখাচ্ছি না। ঠিক আছে? তো ওটার লিঙ্ক হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া আছে। আর এই লেকচার এর মধ্যে যদি ভিডিও আবার বলি তাহলে সেটা কেমন দেখা যায়। তো আপনার হচ্ছে ওই ভিডিওটা দেখলে হচ্ছে আরো ভালোভাবে বুঝতে পারবেন, এবং এটার ওয়ার্কিং মেকানিজম যদি আপনার আসে তো কিভাবে হচ্ছে ওয়ার্ক করতেছে একদম অ্যাকচুয়ালি এভাবে ওয়ার্কিং মেকানিজমটা লেখা আছে, বা আপনারা যে ভিডিও বা আপনাদের ক্লাসে যেভাবে দেখানো হয়েছে ওইভাবে দেখে এটা বুঝছেন ওইটা হচ্ছে ভালোভাবে দেখবেন। এটা হচ্ছে আপনার একটা ভিডিও লিঙ্ক, এটা জাস্ট সাপোর্টিং লিঙ্ক। আপনি জাস্ট এই যে ইমেজটা আছে ইমেজটা যদি দেখেন এবং ক্লাসে যেভাবে পড়ানো হয়েছে ওটা যদি রিকল করেন তাহলে আর ভিডিও দেখার প্রয়োজন হবে না। ঠিক আছে?
আর ভিডিও জাস্ট সাপোর্টিং, যে আপনি আরো গ্রাফিক্যালি জিনিসটা বুঝতে পারেন। এবং এখানে লেখা আছে যে কিভাবে কাজ করতেছে, যে কোথায় জিরো স্টোর হচ্ছে, যেখানে চার্জ থাকতেছে সেখানে জিরো, ম্যাগনেটিক যখন আপনার ম্যাগনেটিক ধরেন হচ্ছে এটা সাউথ থেকে নর্থের থেকে আপনার হচ্ছে নর্থ টু সাউথে যখন যাচ্ছে তখন সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো তখন জিরো হচ্ছে বা অন হচ্ছে এটা। তো এখানে হচ্ছে আপনার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে ম্যাগনেটিক টেপের, যে এটা হচ্ছে কিভাবে কাজ করতেছে। দেন হচ্ছে আপনার আছে হচ্ছে আপনার ম্যাগনেটিক ডিস্ক কিভাবে কাজ করে। ম্যাগনেটিক ডিস্ক অনেকটা ম্যাগনেটিক টেপের মতোই কাজ করে। তো ম্যাগনেটিক টেপ এর মধ্যে যেভাবে একটা টেপের মধ্যে ডেটা থাকে, এখানে একটা ডিস্কের মধ্যে ডেটা থাকে। এই ম্যাগনেটাইজ যেভাবে করা হয় একইভাবে কাজ করে। এবং এটার স্টোরেজ মেকানিজমও কাইন্ড অফ সেম, বাট এটা একটা ডিস্কের মধ্যে থাকে। আপনার একটা ভিডিও দেওয়া আছে কিভাবে ডিস্কের মধ্যে রাখতেছে ডেটাটা। এবং হচ্ছে আপনার এখানে একটা ম্যাগনেটিক ডিস্কের ফরম্যাট কিভাবে হচ্ছে, এখানে আপনার ইন্টার ট্র্যাক গ্যাপ থাকতেছে, ইন্টার সেক্টর গ্যাপ থাকতেছে, প্রত্যেকটা সেক্টরের মধ্যে ডেটা থাকতেছে, এটার সঙ্গে কিছু এক্সট্রা ইনফরমেশনও থাকতেছে, যে জিনিসটা আপনাদের দেওয়া আছে। তো এখানে ট্র্যাকস কি, সেক্টর কি, ইন্টার ট্র্যাক গ্যাপ কি, ইন্টার সেক্টর গ্যাপ কি, ম্যাগনেটিক পোলারিটি কি, এই জিনিসগুলা যদি এরকম কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আপনি অবশ্যই এই ডায়াগ্রামটা দিবেন, ডায়াগ্রামের সঙ্গে এই জিনিসগুলো লিখবেন। এই যেটা হচ্ছে আগেরটাই বলছিলাম, যে আগের যে ইয়েটা ছিল ম্যাগনেট টেপের, যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, তো এই ডায়াগ্রামটা যেভাবে কাজ করে এই ডায়াগ্রামটা দিবেন। এটা আপনার ম্যাগনেটিক টেপ প্লাস হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক দুইটার জন্যই সেম ডায়াগ্রাম। এবং সেই ডায়াগ্রামের পরে যে হচ্ছে আপনার এই কিভাবে কাজ করতেছে এটা এক্সপ্লেইন করবেন। ঠিক একইভাবে যখন হচ্ছে আপনার যে কিভাবে হচ্ছে ডেটা আপনার ম্যাগনেটিক ডিস্কের মধ্যে থাকে সেটা যদি বলে, তাহলে হচ্ছে আপনি এখানে যে ডায়াগ্রামটা দেওয়া আছে এই ডায়াগ্রামটাকে হচ্ছে ড্র করে এই ম্যাগনেটিক পোলারিটি ওয়াইজ হচ্ছে এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে আপনার যদি বলে যে আপনার কম্পোনেন্টস অফ এ ম্যাগনেটিক ডিস্ক থাকে, তো এটা আসলে কি, আপনার যে স্পিন্ডেল থাকতেছে সেই স্পিন্ডেল একটা বুমের মাধ্যমে রিড রাইট পিন গুলো স্পিন্ডেলের উপর দেওয়া হচ্ছে এবং এর মধ্যে হচ্ছে আপনার ডিস্ক গুলো থাকতেছে। তাহলে এখানে আপনার কয়টা ডিস্ক আছে? 5টা ডিস্ক আছে। তো প্রত্যেকটা ডিস্কের হচ্ছে 2টা করে সারফেস আছে। তার মানে কি টোটাল 10টা সারফেস আছে। তাহলে কতটুকু ডেটা রাখা যাচ্ছে, সেই প্লেট গুলো কি, স্পিন্ডেল কি, বুম কি, রিড রাইট হেড কিভাবে কাজ করে, এই জিনিসগুলো হচ্ছে আপনি এখানে দিলেন। তো এখানে হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক কিভাবে কাজ করে সেটা আমরা লিখতে পারবো, এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস গুলো লিখবো। তারপর হচ্ছে আরএআইডি। আরএআইডিটা কি, আমার ডিস্ক গুলো যেমন একই সঙ্গে থাকতেছে, তো আরএআইডিটা কি করতেছে, এইটা হচ্ছে দেখেন আপনার অনেকগুলা ডিস্ক আলাদা আলাদা ভাবে একই ডেটাকে বারবার বিভিন্ন জায়গায় কপি করে রাখতেছে যাতে ব্যাকআপ হিসেবে থাকে, অথবা একই ডেটাকে ভেঙে বিভিন্ন জায়গায় রাখতেছে যাতে একসঙ্গে সব ডেটাটা আবার হারায় না যায়। এবং প্রত্যেকটা জিনিসকে একটা আরএআইডি কন্ট্রোলারের মাধ্যমে একটা সিঙ্গেল লার্জ ক্যাপাসিটি ডিস্ক হিসেবে একটা আইও সিস্টেমের কাছে রিপ্রেজেন্ট করতেছে। এটাই হচ্ছে আপনার আরএআইডির মেইন মেকানিজম। দেন হচ্ছে আপনার এখানে একটা অপটিক্যাল ডিস্ক কিভাবে কাজ করে, এখানে হচ্ছে আমার ল্যান্ড থাকতেছে, পিট থাকতেছে, আমার ল্যান্ডের ভ্যালু কত, পিটের ভ্যালু কত। দেন এটা একটা অ্যালুমিনিয়ামের উপর থাকতেছে, আমার ল্যান্ড থেকে হচ্ছে ডেটাটা লেজারটাকে হচ্ছে কি করতেছে, যে যখন ল্যান্ডে থাকতেছে ল্যান্ড থেকে হচ্ছে লেজারটা আবার পাঠাচ্ছে। তার মানে কি ল্যান্ডের ভ্যালু হচ্ছে আমার এখানে 1, আর পিটের ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে? এভাবে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি কাজ করতেছে। তো এখানে হচ্ছে আপনার এটা লেখাই আছে যে আপনার ল্যান্ডের ভ্যালু কত, পিটের ভ্যালু কত, ঠিক আছে? আমাদের পরে যে ইয়েগুলো আছে ওখানে লেখা আছে। তারপর হচ্ছে আপনার টাইপস অফ অপটিক্যাল ডিস্ক কি কি টাইপের আছে, সিডি রম আছে, সিডি আর আছে, যে কোনটা হচ্ছে রাইট ওয়ান্স, ঠিক আছে? তো এরকম ভাবে ব্লু রে ডিভিডি কি, এই জিনিসগুলা সম্পর্কে একটু দেখবেন। দেন হচ্ছে ডেটাটা কিভাবে রিড করতেছে দেখেন, 1 ফর পিট, সরি, আর 0 ফর ল্যান্ড, আমি এখানে মনে হয় উল্টা বলছি। 1 ফর পিট এন্ড হচ্ছে 0 ফর ল্যান্ড, এটা হচ্ছে 1 0। সরি ফর মাই মিস্টেক। তো এখানে এন্ড হচ্ছে মানে এটা মিস্টেক ঠিক বলা যায় না, আপনার হচ্ছে এটার যে মেকানিজমটা বা কোনভাবে হচ্ছে আপনি ডেটাটাকে অর্গানাইজ করতেছেন সেভাবে হচ্ছে এর মধ্যে থাকতে পারে, ঠিক আছে? বাট আপনি যেভাবে ডেটাটাকে রাখতেছেন এটাকে মাস্ট হচ্ছে মেনশন করে দিবেন। তবে কনভেনশনালি 1 ফর পিট এন্ড 0 ফর হচ্ছে ল্যান্ড, এটাকে হচ্ছে দেখানো হয়। তো এখানে হচ্ছে আপনার কিভাবে হচ্ছে এটা কাজ করতেছে সেই টেকনোলজিটা যদি আপনার ডিফাইন করতে হয় তাহলে হচ্ছে আপনি এভাবে ডিফাইন করবেন। দেন হচ্ছে আপনার সিডিরমের টেকনোলজি আছে। দেন হচ্ছে এসএসডি হচ্ছে এখন সবথেকে স্পিডি বা সবথেকে যে মডার্ন যে আমাদের স্টোরেজ টেকনোলজিটা সেটা। তো এর মধ্যে হচ্ছে আপনার এই কয়েকটা টাইপের এসএসডি হচ্ছে পাওয়া যায়। তো এর মধ্যে হচ্ছে পিসিআই টাইপ গুলো দেওয়া আছে, পিসিআই বেস, তারপরে এনভিএমই এসএসডি, ফ্ল্যাশ
বিএমএমএস, তারপর হচ্ছে হাইব্রিড ডির‍্যাম, ঠিক আছে? তো এই জিনিসগুলা আপনারা একটু দেখবেন, এসএসডি কিভাবে কাজ করে। তারপর একটু ফাস্ট যাচ্ছে আরকি এই জায়গাগুলোতে। তারপর হচ্ছে আপনার এসএসডি এর কিছু টাইপ আছে, যেমন এসএলসি, এমএলসি, টিএলসি, কিউএলসি, এই জিনিসগুলো সম্পর্কে একটু জানবেন। যে আপনার এসএলসি হচ্ছে সিঙ্গেল লেভেল এবং এটার স্পিড সবথেকে বেশি থাকে এবং প্রত্যেকটা লেভেলে একটা করে ডেটা থাকে। এমএলসি হচ্ছে মাল্টি লেভেল, অর্থাৎ একটা লেভেলের মধ্যে দুইটা ডেটা কিছু রাখতে পারে। টিএলসি হচ্ছে ট্রিপল লেভেল এবং কিউএলসি হচ্ছে কোয়াড লেভেল, মানে একই জায়গার মধ্যে 4টা লেভেলে ভাগ করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে কোয়াড লেভেল। দেন হচ্ছে আপনার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ গুলো দেওয়া আছে। এই জিনিসগুলো মোটামুটি দেখবেন। এসএসডি এবং এইচডিডি এর মধ্যে যে আপনার ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা দেখবেন এবং ডিফারেন্সটার সাথে আচ্ছা, বাকি ডিফারেন্স গুলোতেও বলা হয়নি। আপনারা সবগুলো ডিফারেন্সেরই প্যারামিটারটাকে হচ্ছে মনে রাখার ট্রাই করবেন। তাইলে দেখবেন যে আপনি প্যারামিটারটা যদি মনে রাখতে পারেন, তাহলে হচ্ছে আপনার ডিফারেন্সটা লিখতে অনেক বেশি সহজ হবে। ঠিক আছে? দেন হচ্ছে হার্ড ড্রাইভ এবং র‍্যামের মধ্যে পার্থক্যটা কি? এরপর হচ্ছে আমাদের আসে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরিটা কোথায় থাকে? আমাদের হার্ড ডিস্কের আমাদের সরি, আমাদের হচ্ছে মাইক্রোপ্রসেসর এবং আমাদের র‍্যাম, মানে মেইন মেমোরির মাঝে থাকে এবং এটার স্পিড অনেক বেশি থাকে। তো আমাদের এইটা হচ্ছে কিভাবে কাজ করে, মানে এটার স্পিড তো যেমন অনেক বেশি থাকে, দেন হচ্ছে দেখেন এটার স্পিড ফাস্টার দেন র‍্যাম, দেন লোকেশন ভেরি ক্লোজ টু দা সিপিইউ, দেন হচ্ছে এটার ফাংশন কিভাবে ফাংশনালিটিটা কিভাবে কাজ করতেছে। তারপর হচ্ছে আপনার দেখেন রোল অফ ক্যাশ মেমোরি, এটা মেইনলি কি করতেছে, সিপিইউ এবং মেইন মেমোরির মাঝখানে থাকতেছে এবং কি করতেছে, যখন আমার যে ডেটাটা প্রয়োজন হচ্ছে, আমার ধরেন মেইন মেমোরিতে এ আছে, বি আছে, সি আছে। এবার আমার এ যে ডেটাটা, এইটা আমার বারবার কাজ করা লাগতেছে এই ডেটাটা নিয়ে। সে কি করবে, এই এর একটা কপি ক্যাশের কাছে রাখবে। ঠিক আছে? এর একটা কপি রাখবে, অথবা একেই নিয়ে এসে এই ক্যাশের মধ্যে কপিও রাখতে পারে বা পুরো ডেটাটা নিয়ে আসলো। তখন দেখেন সিপিইউর এ কে বারবার লাগতেছে, সে আর মেইন মেমোরির কাছে যাবে না। সে কি করবে, ক্যাশের কাছে আসবে এবং ক্যাশ থেকে হচ্ছে ডেটাটাকে দেখে নিবে। দেখেন এর যে ইয়েটা ওয়ার্কিং মেকানিজম, যেটা হচ্ছে ক্যাশ মেমোরি ফাস্টার এবং হচ্ছে স্মলার থাকে এবং যখন প্রয়োজন হয় তখন হচ্ছে ডেটাটাকে নিয়ে আসে। এই যে ওয়ার্কিং মেকানিজমটা দেওয়া আছে। তো এখানে হচ্ছে আপনার ফার্স্টে স্টার্ট করতেছে, দেন হচ্ছে একটা রিসিভ রিড অ্যাড্রেস, সিপিইউ থেকে একটা রিড অ্যাড্রেস নিল, দেন হচ্ছে এটাকে ফার্স্টে দেখলো যে ক্যাশের মধ্যে আছে কিনা। যদি না থাকে তাহলে সে কি করবে, সেই রিড অ্যাড্রেসটাকে নিয়ে যেয়ে মেইন মেমোরি থেকে ডেটাটাকে নিয়ে এসে সে কাজটা কমপ্লিট করবে এবং একই সাথে সেই ডেটাটাকে হচ্ছে কি করবে, যে আপনার ক্যাশ লাইনের মধ্যে রাখবে। আর যদি ক্যাশ লাইনের মধ্যে পেয়ে যায় তাহলে হচ্ছে যে ডেটাটা প্রয়োজন হচ্ছে সেটাকে দিয়ে হচ্ছে কাজটাকে কমপ্লিট করবে। এবং এইটার যে যদি এটা আসে তাহলে আপনার ডায়াগ্রামের পাশাপাশি এটা কিভাবে কাজ করে সেই জিনিসটাকে হচ্ছে এক্সপ্লেইন করতে হবে, যদি এক্সপ্লেইন করতে বলে। আচ্ছা, এরপর হচ্ছে কিভাবে আপনার ক্যাশ মেমোরি এবং র‍্যাম এই ফিচার গুলোকে হচ্ছে মনে রাখার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে এই যে আপনার ডিফারেন্স গুলো হচ্ছে আপনার খুব বেশি কঠিন মনে হবে না। এটাই হচ্ছে আপনার মোটামুটি আমাদের মিড টার্মের সিলেবাস। তো আশা করি যে সবার মিড টার্ম পরীক্ষা খুব ভালো হবে এবং আমাদের এই যে লেকচারটা আরকি, এটা তো অ্যাকচুয়ালি সবগুলো লেকচার কম্বাইন করে বললাম এবং এটা কখনোই হচ্ছে আমরা ক্লাসে যেটা পড়ি সেটা রিপ্লেসমেন্ট না। তো আপনারা ট্রাই করবেন যে ভালোভাবে হচ্ছে প্রিপারেশনটা নেওয়ার এবং কোথাও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই হচ্ছে আমার সঙ্গে কমিউনিকেট করবেন। আমি ট্রাই করব যে তার প্রবলেমগুলা ফাইন্ড আউট করা বা তার প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার। বেস্ট অফ লাক ফর ইওর মিড টার্ম এক্সাম এবং থ্যাংক ইউ এভরিওয়ান।